হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে মাই ডেমন ড্রামাটি এক্সপ্লেন করা শুরু করছি। নতুন এবং খুব পপুলার একটি অনগোয়িং ড্রামা। বেসিক্যালি ড্রামাতে একটা ডেমনের কথা বলা হয়। তার সব কিছু তার পাওয়ারের উপর ডিপেন্ড করে। সেই পাওয়ার কোনোভাবে একটা মেয়ের কাছে ট্রান্সফার হয়ে যায়। এবার সে কিভাবে সেই পাওয়ার ফিরে পাবে, কি হবে তাদের মধ্যে, এই নিয়ে পুরো ড্রামাটা। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। চলো শুরু করা যাক। প্রথমেই একটা তাঁবুর মধ্যে গ্রামের অনেকে বসে মন্ত্র পড়ছে যাতে ইভিল স্পিরিট না আসে, কিন্তু সত্যি একটা ইভিল স্পিরিট আসে। ধীরে ধীরে তার ছায়া বড় হতে থাকে। তার জন্য সবাই ভয়েতে পালিয়ে যায়। তবে একটা বাচ্চা মেয়ে, সে একটা ক্রস দিয়ে তার গালে চিরে দেয়। সে রেগে যায় না, তবে হাসি মুখে বাচ্চাটাকে সেই ক্রসটা ফেরত দেয়। আর আসার সময় পুরো তাঁবুতে সে আগুন লাগিয়ে দিয়ে চলে আসে। এরপর সে একটা ক্ষুধার্ত জেলের কাছে আসে, যার জালে মাছ টাছ ভালো পড়ে না। সে তার সঙ্গে একটা ডিল সাইন করে যে আজ থেকে 10 বছর পর্যন্ত সে ভালো করে খেতে পাবে, তার জালে খুব মাছ উঠবে। তার বদলে 10 বছর পর তার মৃত্যু হবে, আর তার সোল সে যেখান থেকে এসেছে অর্থাৎ নরকে ফিরে যাবে। লোকটা বলে নরকে যাওয়ার থেকে না খেয়ে থাকার জ্বালা অনেক বেশি। এরপর থেকে তার জালে প্রচুর মাছ ওঠে। আসলে এটাই এই ড্রামাটার হিরো গুয়ন। সে একটা ডেমন। এরপর 200 বছর কেটে যায়। প্রেজেন্ট টাইম দেখানো হয়। একটা ঘর, সেখানে প্রচুর ঘড়ি আছে। এই ঘড়িগুলো কোনোটাই সময় দেখার নয়। সে যাদের সঙ্গে ডিল করে আসে তাদের লাইফের ঘড়ি এটা। একটা ঘড়িতে দেখা যায় 10টা বেজে গেছে, অর্থাৎ একজনের 10 বছর পূর্ণ হয়েছে। সে একজন বদমাইশ বিজনেসম্যান। গুয়ন তার কাছে যায়, কিন্তু লোকটা কিছুতেই এই সময় মরতে চায় না। উল্টে সে গুয়নকেই মারতে যায়, কিন্তু লাস্টে তারই হার্ট অ্যাটাকে মৃত্যু হয়। ভেতরে আওয়াজ পেয়ে তার সাগরেদরা প্রায় সঙ্গে সঙ্গেই আসে। ততক্ষণে তার মৃত্যু হয়ে গেছে। তবে এদের একজন গুয়নকে যেতে দেখে নেয়। দৃশ্য পরিবর্তন হয়। সেখানে বেস্ট সিইওর অ্যাওয়ার্ড দেওয়া হবে। একটা সুন্দর দেখতে মেয়ে সেখানে আসে। তাকে একটা লোক পার্ট টাইমার ভাবে আর তার কার্ড দেয় যদি মেয়েটার কাজের কোনো প্রয়োজন হয় তবে তার খোঁজ করতে। কিন্তু দেখা যায় এই মেয়েটি আসলে মীরা গ্রুপের সিইও দোদই। পরদিন সে দেখে কেউ তাদের কোম্পানির নামে নেগেটিভ আর্টিকেল লিখেছে। তাতে কোম্পানির স্টক 200 বিলিয়ন ওন কমে গেছে। এরপর সে ম্যাডাম জুয়ের ঠিক করা ব্লাইন্ড ডেটে আসে, যে কিনা তাকে বলেছে যে সে যদি ব্লাইন্ড ডেটে না যায় তবে সে তার চেক আপ করাবে না। বাধ্য হয়ে দইকে আসতে হয়। রেস্টুরেন্টে এসে সে শোনে যে একজন গোটা রেস্টুরেন্ট বুক করে নিয়েছে। দই আরও শিওর হয় যে এটাই তার ডেট। সে গিয়েই বলে যে সে বিয়ে করতে চায় না, সে তার কাজকেই বিয়ে করেছে। কিন্তু গুয়নের হ্যান্ডসাম ফেস দেখে সে গুয়নের প্রেমে পড়ে যায়। গুয়ন বলে, তুমি কাজকে বিয়ে করবে না বালিশকে বিয়ে করবে তাতে আমার কি যায় আসে। যদি পার্সোনাল ইনফরমেশন দিতেই চাও তবে তোমার ব্যাংকের পাসওয়ার্ড দাও। দইও কম যায় না। এমনই তারা দুজনে এমনভাবেই ঝগড়া করে। অ্যাকচুয়ালি দইয়ের যে আসল ব্লাইন্ড ডেট সে অন্য জায়গায় বসে তার জন্য অপেক্ষা করছে, আর এদিকে সে শুধু শুধু গুয়নকে বিরক্ত করছে। 30 মিনিট এভাবে বকে বকে সে উঠে আসে। ওয়েটার একটা কেক নিয়ে আসছিল। সেই সময় যাদের বসকে গুয়ন একটু আগেই মেরেছিল তারা কেকটা ঠেলে দেয়। কেকটা দইয়ের মুখে লাগতেই যাচ্ছিল, সেই সময় গুয়ন এসে যায় আর দই আর কেকটাকে দুজনকেই ধরে। দই সঙ্গে সঙ্গে লজ্জায় সেখান থেকে পালিয়ে আসে। সে বাথরুমে এসে ব্লাশ করতে থাকে। সে ভাবে গুয়ন তাকে বাঁচিয়েছে। অ্যাকচুয়ালি গুয়ন তার প্রিসিয়াস কেকটাকে বাঁচিয়েছে, কিন্তু এই কেকটা তাকে আর খেতে হয় না। গুন্ডাগুলো কেকটাকে নষ্ট করে দেয়। এতে গুয়ন রেগে যায় আর তাদের সবাইকে একে একে সেই নিউজ পেপারের মধ্যে বন্দি করে দেয়। এরপর একসাথে তাদেরকে বাথরুমে ছেড়ে দেয়। এরপর গাড়িতে আস্তে আস্তে দই তার সেক্রেটারিকে বলে খোঁজ করতে কে তার কোম্পানির নামে এসব নেগেটিভ আর্টিকেল লিখিয়েছে। রাস্তায় সে মীরা গ্রুপের পোস্ট দেখতে পায়। এখানেই তার ফ্যামিলি মেম্বারদের সম্বন্ধে একটু পরিচয় দেওয়া হয়। এটা হলো ম্যাডাম জু, যে কিনা গোটা গ্রুপের মালিক। তার বড় ছেলে ন সুকমিন, তার বড় বৌমা কিমসেরা,
আর তাদের ছেলে দো গিয়ং, ম্যাডাম জুয়ের মেয়ে নো সুয়ান আর তার 2 ছেলে। এটা হলো ম্যাডাম জুয়ের ভাই সেকুন। আর দই সেই ফ্যামিলির কেউ নয়, তাকে ম্যাডাম জু অ্যাডপ্ট করেছে। তবুও সে দইকেই বেশি ভালোবাসে। সেদিন তার জন্মদিন ছিল। ম্যাডাম জু তাই তার জন্য একটা কেক নিয়ে এসেছে। এখানেই সে জানতে পারে যে তার ব্লাইন্ড ডেট অন্য ছিল। সে ভুল করে অন্য রেস্টুরেন্টে চলে গেছিল। এরপর সে সমুদ্রের ধারে যায়। সেখানে অন্য বাচ্চাদের তার বাবা মার সাথে খেলতে দেখে তার নিজের বাবা মার কথা মনে হয়। এরপর অনেক রাত হয়ে যায়। সে একটা ক্যাব ডাকে, কিন্তু এটা মেন ড্রাইভারটা নয়, সে তার আসল ড্রাইভারকে মেরে ফেলেছে। আর সে আরও একজনকে মেরে ফেলেছে যে কিনা আজকে দইকে কিছু ইনফরমেশন দিবে বলেছিল। দই সেটা বুঝতে পেরে কোনো রকমে গাড়ি থেকে পালায়। সে দূরে গুনকে দেখতে পায়। তার কাছে সে সাহায্য চাইতে যায়। গুন বলে সে সাহায্য করতেই পারে, তবে তার সাথে আগে একটা ডিল করতে হবে। যাই হোক, গুয়ন ডিল সাইন করার আগেই লোকটাকে মারে, কারণ লোকটা অনেকটা ক্রিপি টাইপের দেখাচ্ছিল। তখন দুই এপাশে এসে লুকিয়ে পড়ে। গুয়ন তাকে তুলতে যায়, কিন্তু লোকটা তখনও মরেনি। সে গাড়ি চালিয়ে তাদেরকে মারতে আসে। এখানে গুয়নের ম্যাজিকও কাজ করা বন্ধ করে দেয়, সম্ভবত দইয়ের হাত ধরে থাকার জন্য। দই ভয়েতে পড়ে যায়, আর তার সাথে সাথে গুয়নও পড়ে যায়। কিছুক্ষণ পর দইয়ের জ্ঞান আসে। সে চলেই আসছিল, তখনই নিচে সে গুয়নকে দেখতে পায়। সে গুয়নকে তুলতে চায়, কিন্তু পারে না। সে ভাবে এই মানুষটাকে তুলতে গেলে তাকে মরতে হবে, কিন্তু তবুও সে গুয়নকে বাঁচাতে যায়। এমনই সময় গুয়নের পাওয়ার তার মধ্যে চলে আসে। এরপর দইও অজ্ঞান হয়ে যায়। তারপর তার জ্ঞান ফিরে এসে সে দেখে সে বেঁচে গেছে। পাশে গুয়ন দাঁড়িয়ে আছে। গুয়ন দেখে তার পাওয়ার হারিয়ে গেছে। সে দেখে তার পাওয়ার স্টিকার দইয়ের মধ্যে চলে এসেছে। এই সময় গোটা দুনিয়াটা যেন থমকে যায়। তাদের ওপর জল গোল হয়ে ঘিরে ধরে, এমনকি জলের বিন্দুটুকুও চোখে দেখা যায়। তারপরে দই আবার জ্ঞান হারায়। গুয়ন তো অবাক হয়ে যায় যে তার পাওয়ার দইয়ের মধ্যে গেল কিভাবে। এরপর দইয়ের জ্ঞান ফিরে আসে হসপিটালে। সেখানে গুয়ন তার জন্যই অপেক্ষা করছিল। তার হাতে স্টিকার দেখে সে বলে, এই স্টুপিড স্টিকারটা কি করছে আমার হাতে? গুয়ন বলে, স্টুপিড স্টিকার? দই থুতু দিয়ে সেটাকে ঘষে ঘষে হলেও তুলতে যায়। গুয়ন ছুটে আসে, বলে, এভাবে তো স্টিকারটা নষ্ট হয়ে যাবে। দই যখন বুঝতে পারে এটা রিয়েল স্টিকার, সে বলে সে লেজার দিয়ে হলেও এটাকে তুলবে। গুয়ন আবার ছুটে আসে, বলে সে মরে গেলেও এটা লেজার দিয়ে তুলতে দিবে না। দই বলে এটা তার হাত, সে যা চায় তাই করতে পারে। গুয়ন এতেও না শুনলে সে গুয়নকে মারতে চায়। গুয়ন তার হাত ধরে তাকে আটকায়। দই বুঝতেও পারে না তার হাত হঠাৎ করে অমন আটকে গেল কেন। যেমনি গুয়ন দইয়ের হাতটা ছেড়েছে, দইয়ের অপর হাতটা গুয়নের পাওয়ারের সাথে ঠাস করে তার গালে এসে লাগে। দই একটু অবাকও হয়, আর তার স্যাটিসফ্যাকশনও হয় গুয়নকে চড় মেরে। দেখা যায় বেচারা গুয়নের গাল লাল হয়ে গেছে। এরপর পুলিশরা ইনভেস্টিগেট করতে চলে আসে আগের দিনের মার্ডারের ব্যাপারটা জানবে বলে। তারা গুয়নের কথা মতো লোকটার মুখের একটা স্কেচ বানায়, কিন্তু দেখা যায় সেটা শুধুমাত্রই একটা মাস্ক। তার আসল চেহারা সে দেখায়নি। সে হায়ার করা কিলার, না সিরিয়াল কিলার, না সাইকো কিলার, তা এখানে স্পষ্ট নয়। তবে সে যখন প্রফেশনাল কিলার সেটা বোঝা যায়। এরপর দেখা যায় গুয়নের অ্যাসিস্ট্যান্ট তার পাওয়ার হারিয়ে যাওয়ার ব্যাপারটা বুঝতে পারে। সে চেক করার জন্য গুয়নের ওপর জল ফেলে, কিন্তু পাওয়ার না থাকার জন্য গুয়ন গোটা ভিজে যায়। সেই দিন আরও একটা কন্ট্রাক্ট এক্সপায়ার হওয়ার ডেট ছিল। সে ভাবে পাওয়ার না থাকলেও সে পারবে, কারণ রক্তে মাংসে সে তো একজন ডেমন। কিন্তু সেখান থেকে মার খেয়ে তাকে বের হতে হয়। যাওয়ার সময় সে বলে যায় আজকের মধ্যে সে ঠিক এসে তার ডিল কমপ্লিট করে যাবে। এরপর আমরা দেখি দই সুয়ানের কাছে এসেছে, কারণ সে জানতে পেরেছে তার কোম্পানির ব্যাপারে সমস্ত নেগেটিভ আর্টিকেলগুলো সেই লিখিয়েছে। দই সুয়ানকে তার আর তার বয়ফ্রেন্ডের তোলা কিছু সিক্রেট ছবি দেখায়। বলে, দিদি শুধু তুমি আমার ওপর ইন্টারেস্টেড নাও, আমিও তোমার ওপর বেশ ইন্টারেস্টেড। এই ছবিগুলো যদি তুমি মিডিয়া বা ম্যাডাম জুয়ের হাতে পড়তে দিতে না চাও, তবে তুমি জানো তোমাকে কি করতে হবে। সেখানেই গুয়ন তাকে কল করে আর তার সাথে দেখা করতে বলে।
সন্ধ্যাবেলা তারা যখন দেখা করে, দই গুয়ানকে দূর থেকে আবার দেখতে থাকে। দই অলরেডি গুয়ানের প্রেমে পড়ে গেছে। দইকে নিয়ে গুয়ান প্রথমেই তাকে মারতে আসে যাকে আজ সকালে সে মারতে পারেনি। সে দইয়ের হাত ধরে বন্দুক ছাড়াই লোকটার বুকে গুলি মারে, আর লোকটা মারাও যায়। সঙ্গে সঙ্গে সেই কন্ট্রাক্ট পেপারটাও পুড়ে যায়, আর তার ঘড়িও পুড়ে যায়। এবার গুয়ান তাকে একটা পুকুরের সামনে নিয়ে আসে, আর তাকে নিয়ে সে পুকুরে ঝাঁপ দেয়। সে এটা চেক করতে চাইছিল যে এইবারও জলে পড়ে তার পাওয়ার ফিরে আসে কিনা, কিন্তু আসে না। উপরন্তু দই রাগেতে আর ভয়েতে কেঁদে ফেলে, বলে আজকে তার জন্য সে দুবার মরতে মরতে বেঁচেছে, তার ওপর একজন তার প্রাণ নিতে পেছনে পড়ে আছে। সে এটা পর্যন্ত জানে না যে সে ভুলটা কি করেছে। দইকে এভাবে দেখে গুয়ানেরও কষ্ট হয় তার জন্য। এরপর সে যখন গাড়ির জন্য দাঁড়িয়ে থাকে, সে দেখে সেই এমপ্লয়িটা যার সাথে তার দেখা করার কথা ছিল তাকেও মেরে দেওয়া হয়েছে। তখন সামনে থেকে বাইকে করে একটা লোক আসে দইয়ের দিকে আর অ্যাসিড ছুঁড়ে দেয়। গোয়ান ঠিক সময় এসে তাকে বাঁচিয়ে নেয়। দই দেখে গোয়ান তার ডান হাত ধরতেই সমস্ত ক্ষত এমনি এমনি ভালো হয়ে যায়। এরপর দই পুলিশ স্টেশনে গিয়ে এই অ্যাসিড ছোঁড়ার ব্যাপারটা জানায়। বাইরে পুলিশ কতগুলো লোককে এনে জিজ্ঞাসাবাদ করছে। সেখানেই একটা চেয়ারে গোয়ান বসে আছে। একজন অফিসার তাকে কফি দেয়। গোয়ান বলে এই সব রাবিশ জিনিস সে খায় না। তখন একজন ভিখারি পাশ দিয়ে ওঠে আর সেটা খায়। বলে তুমি নিজে এখন একটা সুতোর মধ্যে ঝুলছ। গুয়ান নিজেকে বাদে দুনিয়ার সবাইকেই তুচ্ছ মনে করে। ভিখারিটা বলে তুমিও একদিন এই তুচ্ছভাবেই মারা যাবে। যাই হোক, দই বেরিয়ে আসে আর তারা একসঙ্গে চলে যায়। সে আবার বলে রুলেটের চাকা তাহলে ফাইনালি ঘুরছে। এবার গাড়িতে দই বলে তার মানে তুমি বলতে চাচ্ছ তুমি একটা ডেমন, লাইক পোকেমন? গুয়ান বলে পোকেমন? দই বলে তুমি করোটা কি? গুয়ান বলে সে মানুষের উইশ পূরণ করে। দই বলে সেই বোতলে ভর্তি জিনের মতো। গুয়ান বলে জিন? এইসব তুচ্ছ জিনিসের সঙ্গে তুমি আমার তুলনা করো? দই বলে সে তুমি ডেমন হও বা অন্য কিছু, তাতে আমার কিছু যায় আসে না। মোট কথা হলো তোমার পাওয়ার এখন আমার কাছে। সে গুয়ানকে তার বডিগার্ড হতে বলে, কারণ গুয়ানের তখন তার পাওয়ারের দরকার, আর দইর গুয়ানকে। কিন্তু গুয়ান বলে সে কিছুতেই একটা তুচ্ছ মানুষকে প্রোটেক্ট করবে না। এরপর রাত্রে দই ম্যাডাম জুকে কল করে আর বলে তার কোম্পানিতে সব কিছু ঠিকঠাক আছে কিনা, কারণ যে এমপ্লয়িটা আজ মারা গেছে সে দইকে কল করেছিল কিছু ইনফরমেশন দিবে বলে, আর সে হঠাৎ করে মারা গেল। আবার তার নামে টাকা নেওয়ারও দোষ চেপেছে। ম্যাডাম জু তাকে বলে যে তুই তোর নিজের কোম্পানিতে মন দে। ম্যাডাম জু দইকে তো বলে দেয়, কিন্তু সে নিজে কনফার্ম করার জন্য সেই এমপ্লয় সংক্রান্ত সমস্ত ফাইন্যান্সিয়াল খাতা দেখতে চায়। এর পরদিন সকালে গুয়ান খুব পজিটিভ মুডে থাকে আর বলে আগের বারের মতো সেম জায়গা, সেম ওয়েদার, সেম টাইপের সব কিছু পরিস্থিতি থাকলে সে আবার তার পাওয়ার ফিরে পাবে। কিন্তু দেখা যায় তার হাতের আঙুল পুড়ে যাচ্ছে। বগিউ আর সে দুজন মিলে ফুঁ দেয়, তাতেও আগুন আর নেভে না। তারপর গায়ং, যার কিনা গুয়ানের পর ক্রাশ আছে, সে জল দিয়ে আগুন নেভায়। গুয়ান বলে নিজে নিজে জ্বলা আরম্ভ হয়ে গেছে। অ্যাকচুয়ালি একজন ডেমন হিসেবে তাকে মানুষের সঙ্গে ডিল করতে হবে, আর এই ডিল করতে না পারলেই সে নিজে থেকেই জ্বলে যাবে। সে সঙ্গে সঙ্গে দইকে কল করে আর আসতে বলে। দই এলে সে বলে যে সে তার বডিগার্ড হতে রাজি। সে প্রথমে তাকে একটা উঁচু টাওয়ারে নিয়ে আসে, যেখান থেকে মানুষকে টার্গেট করা সহজ হয়ে যায়। তারপর হসপিটালে আসে। একটা বাচ্চা মেয়েকে দেখানো হয় যে ক্যান্সারে ভুগছে। ডাক্তার বলে দিয়েছে কেমো দিয়েও আর কোনো লাভ হবে না। গুয়ান তার মাকে এসে বলে যে সে তার মেয়েকে বাঁচিয়ে দিতে পারে, তবে তার সঙ্গে একটা ডিল করতে হবে যে 10 বছর পর তাকে নরকে যেতে হবে। বাচ্চাটার মা বলে তার মেয়ের জন্য সে নরকে কেন, এর থেকে আরও কোনো খারাপ জায়গা থাকলে তাতেও সে যেতে রাজি। বাইরে এসে দই বলে তাহলে তুমি এজন্য ডিল করো যাতে নিজে পুড়ে না যাও, অন্যের জীবনের দুর্ভাগ্যের ওপর তুমি নিজের জীবন কাটাচ্ছ। গুয়ান বলে তুমি দেখতে পাওনি ওই বাচ্চাটা কত কষ্টে ছিল, আমি তো ওকে সাহায্য করলাম।
দই বলে ওই বাচ্চাটা যখন জানতে পারবে যে তার বেঁচে থাকার জন্য তার মাকে কত বড় মূল্য চোকাতে হবে, সে কি আর কখনো খুশি হতে পারবে? তুমি এসব মানুষের ইমোশন বুঝবে না। সে সারা জীবন তার মায়ের দুর্ভাগ্যের জন্য নিজেকে দোষী ভাববে। সে বলে, তোমার মতো বডিগার্ডের আমার দরকার নেই। গুয়ান তখন তো ঠিক থাকে, কিন্তু পরে পরে সেও দইয়ের কথাগুলো ভাবতে থাকে। সে বাচ্চাটাকে সেই হসপিটালে আবার দেখতে যায়। সে বলে, তোমার সবথেকে বড় উইশ কি? বাচ্চাটার বাবা বলে তার মেয়ের সবথেকে বড় উইশ হলো যে সে তার জন্মদিন হসপিটালের বাইরে কাটাবে। কিন্তু বাচ্চাটা বলে না, তার সবথেকে বড় উইশ হলো তার জন্য যাতে তার বাবা আর মাকে বেশি কষ্ট পেতে না হয়। সেখানে গুয়ান যেন তার নিজের ওপর হতাশ হয়। এদিকে দইও একটা রেস্টুরেন্টে আসে তার ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে। সে সেখানে সেই বাচ্চাটাকে তার ফ্যামিলির সাথে জন্মদিন পালন করতে দেখে। সবাই খুব খুশি। সেভাবে গুয়ান হয়তোবা ঠিকই করেছে। দুজনেই যখন নিজেদের ভুল বুঝতে পারে তখন গুয়ান নিজে থেকে বডিগার্ড হতে চলে আসে, আর দইও তাকে হায়ার করে নেয়। এবার দই দেখে ম্যাডাম জু তাকে এসএমএস করেছে, মাই বিলাভেড দই, আই লাভ ইউ। দই এই এসএমএস দেখে ম্যাডাম জুয়ের বাড়িতে আসে। সে প্রথমে কোনো সাড়া পায় না। দই ভাবে প্রতিবারের মতো এবারেও ম্যাডাম জু তার সাথে প্র্যাঙ্ক করছে, কিন্তু তাও কোনো সাড়া না দেওয়ায় দই বুঝে যায় যে ম্যাডাম জু মারা গেছে। তার বাবা মা মারা যাওয়ার পর ম্যাডাম জু তাকে অ্যাডাপ্ট করে নিয়েছিল। এখন ম্যাডাম জুকে হারিয়ে সে আবার একা হয়ে গেছে। দই গুয়ানকে ম্যাডাম জুকে বাঁচাতে বলে এর পরিবর্তে সে যেখানে খুশি যেতে রাজি, কিন্তু গুয়ান বলে সে মৃত মানুষকে ফেরাতে পারে না। এরপর ম্যাডাম জুয়ের ফিউনারাল দেখানো হয়। সেখানে দই ছাড়া আর কেউই তার মৃত্যুতেই দুঃখী নয়, কারণ সম্ভবত সবাই জানে যে সবাই ম্যাডাম জুয়ের সম্পত্তির ওপর ভাগ পাবে। দই সেখান থেকে চলে আসে। গুয়ান বলে, তুমি জানো ফিউনারালে কেন সবাই কালো ড্রেস পরে? কারণ মৃতর আত্মা যেন কাউকে চিনে না ফেলে, কাউকে ফলো না করে। দই বলে, তাহলে তো ম্যাডাম জু আজ খুব একা। সে নিজের ফিউনারেলেও কাউকে চিনতে পারছে না। এরপর গুয়ান দইয়ের জামার রং কালো থেকে সাদা করে দেয়। সে দেখে সত্যি একটা প্রজাপতি দইয়ের কাছে এসেছে। সে বলে, থ্যাংক ইউ আমাকে খুঁজে পাওয়ার জন্য, 17 বছর আগেও আর 17 বছর পরেও। এরপর পুলিশ এসে বলে যে মৃত আগের রাতে ডিক্লোফেনাক নামক ওষুধ খেয়েছিল। দই বলে, অসম্ভব। ম্যাডাম জু পেন কিলার খেত ঠিকই, কিন্তু ডিক্লোফেনাকে তার অ্যালার্জি আছে, তাই সে এই ওষুধ কোনোদিনই খায়নি। দই বুঝতে পারে আগের রাতে ম্যাডাম জুকে কল করতে ম্যাডাম জু একটা অডিট টিম তৈরি করে এইসব তদন্তের জন্য। এজন্যই তাকে মেরে ফেলা হয়েছে। কিন্তু বাকিরা সবাই তার মৃত্যুকে সিম্পল হার্ট অ্যাটাক বলেই চালিয়ে দেয়। দই বললেও তারা কেউ শোনে না। রাগেতে সে চলেই আসছিল। তখনই লয়ার ম্যাডাম জুয়ের উইল পড়ে যে সে তার সমস্ত সম্পত্তি, সমস্ত শেয়ার পুরোটাই দোদইর নামে লিখে দিয়েছে। এটা শুনে প্রত্যেকের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। তবে সঙ্গে একটা শর্ত থাকে যে 1 বছরের মধ্যেই দইকে কাউকে বিয়ে করতে হবে। এটা এমন একটা সিচুয়েশন যে এই গোটা দুনিয়ায় দই সম্পূর্ণ একা, আর তার চারপাশে প্রত্যেকেই তার শত্রু। এই পরিস্থিতিতে সে তার হাতের স্টিকারের দিকে তাকায়। গুয়ানকে সে ভালোবেসেই হোক আর বডিগার্ড হিসেবেই হোক, এই মুহূর্তে এই পুরো পৃথিবীতে তার গুয়ানকেই একমাত্র বিশ্বাসযোগ্য বলে মনে হয়। সে গুয়ানকে গিয়ে বলে তাকে বিয়ে করতে। তার এই হঠাৎ প্রপোজালে সবাই হাঁ হয়ে যায়। সবাই আরও হাঁ হয় যখন গুয়ান বলে, আমি তো বিয়ে করব না। দই তো পুরো শকড। সমস্ত লোক, সমস্ত মিডিয়া তাকে দেখছে। সে তার পুরো রেপুটেশন বাজি রেখে গুয়ানকে প্রপোজ করতে এসেছিল। সে সেখান থেকে চলে আসে। পেছনে গুয়ানও আসে যেন কিছুই হয়নি। এবার সে চলে যাওয়ার পর গুয়ান দেখে দই তার চিঠি রেখে গেছে, যেটা ম্যাডাম জু তাকে দিয়েছিল। গুয়ান সেটা দিতে যায়, কিন্তু সে শোনে দই তার নামে বকবক করছে যে যদি তাকে বিয়ে করবেই না তবে সামনাসামনি আসবে কেন সবসময়? যদি পরেও এমন করে তবে তাকে ঘাড় ধরে বিয়ে করতে নিয়ে যাবে, ট্র্যাঙ্কুইলাইজার গান দিয়ে তাকে উড়িয়ে দেবে। এমনিতেও তো মানুষ নয়। এই প্রথমবার সে কোনো মানুষকে ভয় পেয়ে চুপি চুপি চলে আসে। এইবার সিয়ক্ষুন দইয়ের বাড়িতে আসে। দই বলে তার জন্যই ম্যাডাম জু মারা গেছে। সে যদি আগের দিন ম্যাডাম জুকে কল না করত
তবে ম্যাডাম জু কিছুই সন্দেহ করত না, আর কিছুই ক্ষতিও দেখত না, আর মারাও যেত না। এরপর তার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনা সে বলে। সব শুনে সিওখুন বলে, দই তো এখন অনেক বিপদে আছে, সে আজকের রাতটা সেখানেই থেকে যাবে। কিন্তু দই বলে কোনো মানুষ তার বাড়িতে থাকলে সে ঘুমোতে পারবে না, বলে সিওখুন চলে আসে। এদিকে গুয়ন তার অ্যাসিস্ট্যান্টকে এসে বলে, আজকে ওখানে ফিউনারেল হচ্ছিল না, পার্টি হচ্ছিল। সে বলে, মানুষের লোভের শেষ নেই, বডিগার্ড হলাম তাও হলো না, এখন আবার বর হতে বলছে। বকগিউ তাকে বডিগার্ড হওয়ার 3টে রুল বলে। রুল নাম্বার 1, কখনো তাকে চোখের আড়ালে যেতে দিও না। রুল নাম্বার 2, তার থেকে বেশি দূরে দূরে থেকো না। আর রুল নাম্বার 3, কখনো তার প্রেমে পড়ো না। এখানে দেখা যায় দইয়ের প্রপোজ করা আর রিজেক্ট হওয়ার ব্যাপারটা গোটা ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। গুয়নের ফ্যান গাইয়ং এটা দেখে তার দিকে তেড়ে আসে। তাকে দেখে গুয়নও ভয় পেয়ে যায়। তখন দই কল করে, সেও চেঁচিয়ে বলে, তাড়াতাড়ি আসো, দেখা করো এক্ষুনি। সে বলে, তুমি রিজেক্ট কেন করলে? গুয়ন বলে, তুমি এত লোক থাকতে আমাকেই কেন বাঁচলে? দই বলে, পৃথিবীতে যদি তুমি একমাত্র ছেলেও বেঁচে থাকো তবু আমি তোমাকে বিয়ে করব না। গুয়ন বলে, সেও তাই। যাই হোক, এই তর্কের শেষ হয় না। গুয়ন গাড়ি চালিয়ে আসছিল, দই গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়ে। রেড লাইটে এসে গাড়িটা যখন দাঁড়ায় তখন পেছন থেকে একটা গাড়ি হর্ন দিচ্ছিল। এতে দইয়ের ঘুম ভেঙে যেতেও পারত। তাই গুয়ান দইয়ের হাত ধরে লোকটার গাড়ি খারাপ করে দেয় আর নিজে নিজে বলে, হাউ প্যাথেটিক। গুয়ান তার প্রতি কনসিডারেট হতে শুরু করেছে। এরপর বাড়ি এসে দই ম্যাডাম জুয়ের লেখা চিঠিটা পড়ে। সেখানে ম্যাডাম জু লিখেছে, তার এত বড় সাম্রাজ্য তৈরি করাটা কখনোই সহজ ছিল না। সবাই তার আন্ডারে কাজ করবে, অথচ সে নিজে একাকী, পাশে কেউ নেই। দইয়ের জন্যই সে তার জীবনের একাকীপনা কাটাতে পেরেছে। এখন সে দইয়ের নামে সবকিছু ছেড়ে যাচ্ছে। দইও নিশ্চয়ই পরে তারই মতো একাকী ফিল করবে। তাই তাকে আগে তার মনের মানুষকে খুঁজতে বলে যায় সে, যাতে সে প্রোটেকশনও পায় আর একাকীও না হয়। আর যদি সে সত্যিই কাউকে খুঁজে না পায় তাহলে যেন এই সব কিছু রিস্ক সে ছেড়ে দেয়। এরপর গুয়ন স্বপ্নেতেই সে যখন মানুষ ছিল সেই সময়কার কিছু মেমোরি তার ফিরে আসে। বকগিউ বলে, পাওয়ার ছাড়া গুয়ন একদম সাধারণ মানুষ, তাই সাধারণ মানুষের মতোই তারাও অসুখ করবে, বয়স বাড়বে। এই বয়স বাড়ার কথা শুনেই গুয়ন আঁতকে ওঠে। তার চামড়া কুঁচকে যাবে, বকগিউর মতো হয়ে যাবে, সেটা কল্পনাও করতে পারে না। গাড়িতে যেতে যেতে দইয়ের হাত নিয়ে সে নিজেকে রিচার্জ করে। আসতে যেতেও সে দইয়ের হাত ধরতে চায়, যদিও দই তাকে ধরতে দেয় না, কিন্তু কোম্পানির এমপ্লয়িরা তাদেরকে নিয়ে সন্দেহ করে যে কিছু তো একটা চলছে এদের মধ্যে। এবার তারা কয়েকজন একটা টিম ডিনারে আসে। সেখানেও গুয়ন দইয়ের হাত ধরে বসে থাকে। তার জন্য দইয়ের সেখানে অকওয়ার্ড ফিল হতে থাকে। তাদের একজন জিজ্ঞাসা করে যে দইয়ের প্রপোজাল গুয়ন রিজেক্ট কেন করলো। দইকে কি সে পছন্দ করে না? গুয়ন বলে, সে দইকে বেশ পছন্দ করে, কিন্তু তাতেও কি, যারা শূকরের মাংস খেতে ভালোবাসে তাদেরকে কি শূকরকে বিয়ে করতে হবে? সে কত ইনোসেন্টলি ভাবে বলে চলে। আর দই রিয়াকশনটা এমন ছিল যে সে যেন গুয়নকে মেরেই ফেলবে। তার ভয়েতে বাকিরা পালিয়ে যায় যে তারা দইয়ের টার্গেটে পড়তে চায় না। দই রাগেতে হাত ছাড়িয়ে নেয়। গুয়ন বলে, আবার কি হলো? পাবলিকলি তারা হাত ধরতে পারবে না, মুড খারাপ হলে তারা হাত ধরতে পারবে না, তাহলে সে কখন চার্জ করবে? দই বলে, সে কোনো ওয়্যারলেস চার্জার নয়, সে একটা মানুষ। কিন্তু ঘুরে দেখে গুয়ন নেই। সে এদিকে দইয়ের উপর রাগ করে চলে এসেছে। খানিকটা এসে তার আবার মনে হয় দইকে ওভাবে একা ছাড়াটা তার ঠিক হয়নি। সে ফিরেই যাচ্ছিল, তখনই তাকে ঘিরে ধরে তারা, যাদের বসকে গুয়ন প্রথম এপিসোডে মেরেছিল। তারা গুয়নকে মেরে মাথা দিয়ে রক্ত বের করে দেয়। এরপরেই সেখানে দই চলে আসে। সে নিজে ভয় পাচ্ছে এদের জন্য, তবুও গুয়নকে বাঁচাবার জন্য সে বলে, আমি আমার বডিগার্ডের বডিগার্ড, অ্যান্ড হিয়ার ইজ আওয়ার ডেমন ফল ইন লাভ উইথ হার। নিজে ভয় পাওয়া সত্ত্বেও, বন্দুকে গুলি না থাকা সত্ত্বেও সে এগিয়ে যায় আর তার হাতটা বাড়িয়ে দেয়। তার হাত ধরতেই গুয়নের সমস্ত ক্ষতগুলো ঠিক হয়ে যায়। এসব ক্যামেরায় রেকর্ড করে নেয় সেই কিলারটা। এরপর তারা ট্যাঙ্গো ডান্স করতে থাকে আর এমন ম্যাজিক করে যে গুন্ডাগুলোও নাচতে থাকে। তাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও তারা নাচে। তারা বুঝতে পারে না তাদের সাথে কি হচ্ছে। এর সাথে সাথেই দই আর গুয়ন তাদেরকে মারেও। লাস্টে নাচের শেষে
চারিদিকে ফুল ঝরে পড়ে। এই সব কিছু সেই কিলারটা রেকর্ড করে নেয়। গুয়ান অলরেডি দইয়ের প্রেমে পড়ে গেছে, কিন্তু সে সেটা বুঝতে পারছে না। কিছু একটা যে হচ্ছে সে সেটা বুঝতে পারছে, কিন্তু অ্যাকচুয়ালি কি হচ্ছে সেটা সে জানে না। দইকে বাড়ি পৌঁছে দিয়ে কোনো কথা না বলেই সে লিফটে উঠে পড়ে। দইও বুঝতে পারে না গুয়ানের হঠাৎ এমন বিহেভিয়ার কারণ। লিফটে উঠে গুয়ান দেয়ালে হেলান দিয়ে দেয়। দইয়ের কথা ভেবেই তার হার্টবিট ফাস্ট হয়ে যায়। সে একবার ভাবে যে সে কি দইয়ের প্রেমে পড়ে গেছে। এটা মনে হতেই তার মাথা আরও খারাপ হয়ে যায়। সে এত বড় একটা ডেমন 200 বছর বেঁচে আছে, কিভাবে একটা তুচ্ছ মানুষের প্রেমে পড়তে পারে সে। এদিকে দইও ভাবতে বসে গুয়ানের হঠাৎ কি হলো। প্রথমে সে বলে তার কি আসে যায়, গুয়ান তো সামান্য একটা বডিগার্ড। কিন্তু লাস্টে সেও নিজেকে ধরে রাখতে পারে না, চলে আসে গুয়ানের অফিসে। ঘর ভর্তি ঘড়ি দেখে সে বলে গুয়ান কি ঘড়ির ব্যবসা করছে নাকি। সে গুয়ানের অফিসে তার ডেমন ম্যানুয়ালটা দেখতে পায়। সেটা নিতেই যাচ্ছিল, তখনই গুয়ান চলে আসে। গুয়ান বলে আমার পার্সোনাল জিনিসে হাত দিতে তোমাকে কে বলেছে। তারপর গাইয়ং আসে। সে দইয়ের ওপর জেলাস হয়ে গুয়ানের সঙ্গে ফ্লার্ট করতে থাকে। গুয়ান তাকে পাত্তা দেয় না ঠিকই, কিন্তু দইয়ের কাছে নিজেকে এক্সপ্লেনও করে না। এতে দই জেলাস হয়, তবে সে বিশেষ কিছু বলে না এই ব্যাপারে। গুয়ান বলে তুমি এত রাতে এখানে কি করতে এসেছো। দই বলে তুমি অমন হুট করে চলে এসেছো, তাই আমি দেখতে এলাম সব কিছু ঠিক আছে নাকি। গুয়ান বলে তোমার সাথে থাকতে চাচ্ছিলাম না, সেই জন্য চলে এলাম, আর তুমি আবার এখানে এসেছো আমাকে বিরক্ত করতে। তাকে এমন রুট দেখে দইও চলে আসে। সে দইকে উল্টোপাল্টা কথা তো বলে দেয়, কিন্তু আবার চিন্তা করতেও ছাড়ে না। বক্কিউকে কল করে বলে দই যেন সাবধানে ঘর পৌঁছে যায়। বাড়ি গিয়ে দই রাগেতে যে জামাটা পরে গুয়ানকে ফার্স্ট দেখেছিল সেই জামাটা ডাস্টবিনে ফেলে দেয়। এরপর দা গয়ংকে দেখানো হয় তার মেন্টালি সমস্যা আছে, সেজন্য সে ডক্টরের সাথে কনসাল্ট করছে। সে যখন উঠে চলে আসছিল, ডক্টর বলে পাগল কোথাকার। শুধু এইটুকু কথার জন্য সে বাথরুমে গিয়ে ডক্টরকে মেরে ফেলে। বাড়ি আসতে তার বাবা তার জামায় রক্তের দাগ দেখতে পায়। তাকে জিজ্ঞাসা করলেও সে কিছু বলে না, আর তার বাবাও অত গুরুত্ব দেয় না। এরপর দৃশ্য পরিবর্তন হয়। দেখা যায় দই অফিস যাচ্ছে। সে গুয়ানের ওপর রাগ করে তার সাথে কথা বলা সম্পূর্ণ বন্ধ করে দেয়, আর গুয়ানও নিজেকে আটকাতে দইয়ের থেকে দূরত্ব বজায় রাখে। এরপর হেলমেট পরা একটা লোক আসে। সে দইকে ডাকতেই যাচ্ছিল পেছন থেকে, তখনই দইয়ের সেক্রেটারি মিস সিন এসে তাকে কিলার ভাবে আর মাথার ওপর মারে। গুয়ানও দইকে বাঁচাতে আবার চলে আসে। দেখা যায় এটা বক্কিউ। গুয়ান বলে সে এতক্ষণ ধরে প্রপার ডিস্টেন্স মেনটেন করছিল। বক্কিউর জন্য সব ধ্বংস হয়ে গেল। সে যেদিন থেকে ওই দ্য বডিগার্ড মুভিটি দেখিয়েছে, সেদিন থেকেই তার মধ্যে অদ্ভুত জিনিস সে লক্ষ্য করছে। সব হয়েছে বক্কিউর জন্য। এরপর দই আসে আর মিস সিনকে দিয়ে তাকে ক্ষমা চায়, কিন্তু মিস সিনকে দেখে মনে হচ্ছিল বক্কিউকে মেরে সে খুশি হয়েছিল। এরপর কোম্পানিতে বোর্ড মিটিং বসে। যেহেতু চেয়ারম্যান মারা গেছে আর দইয়ের এখনও বিয়ে হয়নি, তাই নসুকমিনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। সে দইকে এসে বলে তুই দেখে শুনে টাইম নিয়ে তোর হাজব্যান্ড খোঁজ, কোম্পানি আমি সামলে নেব, আফটারঅল আমরা তো ফ্যামিলি। এরপর দই আবার ব্লাইন্ড ডেটে আসে, যেটায় সে প্রথমবার যেতে পারেনি। লোকটা একজন প্রসিকিউটর। সে প্রচুর বকে, লাইক দইকে ইমপ্রেস করার জন্য প্রথম থেকেই সে এটা ওটা বকে যাচ্ছে। এসবে দইয়ের তো অকওয়ার্ড ফিল হচ্ছে, আর তার সাথে গুয়ান তো রীতিমতো চলছে। সে অনেকক্ষণ তার বকবকানি সহ্য করে। তারপর দইয়ের হাত ধরে তার নাকের তলায় চিংড়ি মাছের দাঁড়া বসিয়ে দেয়। সে চিংড়ি মাছ ধরেই বাথরুমে চলে যায়। ফিরে আসতে দই বলে ঠিক আছে চলো আমরা তবে আজকে বিয়ে করে নিই। এই কথাটা গুয়ানের বুকে কাঁটার মতো লাগে। সে বলে তুমি ওকে বিয়ে করতে পারবে না। দই বলে সে যাকেই বিয়ে করুক তাতে গুয়ানের কি আছে। গাড়িতে আস্তে আস্তে সে তার বিয়ে ড্রেস, মিডিয়া সব কিছু ঠিকঠাক করে নেয়। গুয়ানের আর সহ্য হচ্ছিল না। সে গাড়ি থামিয়ে বলে চলো কালপ্রিটকে খুঁজি, অর্থাৎ কালপ্রিটকে পেয়ে গেলে তাকে আর দইয়ের সাথে থাকতে হবে না। এরপর তারা আবার সেই গুন্ডাটার কাছে আসে। গুয়ান কালপ্রিটের ছবি দেখিয়ে বলে একে খুঁজে আনো। সে রাজি হয় না। এজন্য তাকে ভয় দেখানোর জন্য সে একে একে গ্লাস, চামচ, ছুরি ফেঁকে। লোকটা অবশেষে রাজি হয়, কিন্তু গুয়ানের তখন রাগ এত বেড়ে গেছে যে সে যেন তাকে জানে মারতে চায়। বলে আগের দিন ওভাবে তার মাথায় মারার পর থেকেই তার মাথা পুরো খারাপ হয়ে গেছে। দই হাতটা ছাড়িয়ে নেওয়ায় লোকটা বেঁচে যায়। এরপর দইয়েরও রাগ উঠে। সে বলে তোমার হয়েছেটা কি, পরিষ্কার করে বলো তোমার প্রবলেমটা কি।
গুয়ান বলে তার প্রবলেম হচ্ছে দই। দই তার লাইফে আসার আগে পর্যন্ত তার জীবন কি সুন্দর ছিল, দই আসার পর থেকেই সে পুরো ঘেঁটে গেছে, তার লাইফ পুরো মেসড আপ হয়ে গেছে। দই বলে ঠিক আছে, তাহলে তোমাকেও আর আজ থেকে আমার বডিগার্ড হতে হবে না। গুয়ান বলে দরকার নেই আমার এই জব, বলে চলে যায়। তবে একটু দূরে যাওয়ার পর সে আবার রিগ্রেট করতে শুরু করে, আর দইও মন খারাপ করে বসে পড়ে। এরপর দই বাড়িতে এসে সেই প্রসিকিউটরটাকে SMS করে দেয় যে তার কিছু কাজ এসে যাওয়ায় সে আজকে রেজিস্ট্রি অফিসে যেতে পারেনি। তখনই দই তার ঘরে মিউজিক শুনতে পায়। সে তার ঘরে অন্য কোনো মানুষের উপস্থিতি বুঝতে পারে। তখনই পেছন থেকে সেই কিলারটা তার আসল রূপে এসেই দইয়ের ওপর অ্যাটাক করে। দই বুদ্ধি করে তার ফোনের এমার্জেন্সি কলটা চালু করে দেয়। এদিকে গুয়ান দইয়ের কথাই ভাবছিল, তখনই তার কাছে দইয়ের এমার্জেন্সি কল আসে। সে হন্তদন্ত হয়ে সেখান থেকে ছুটে আসে। দইয়ের জ্ঞান ফিরতে সে দেখে অত উঁচু বিল্ডিংয়ের ওপর সে ঝুলছে। সে তো চিৎকার করতে আরম্ভ করে দেয়। তারপর কিলারটা এসে একে একে কাপড়ের দুদিকই কেটে দেয়, যাতে দই ওপর থেকে পড়ে মরে যায়। সেই সময় গুয়ান চলে আসে আর দইকে ধরে ফেলে। কিলারটা গুয়ানকেও মারতে গেলে তারা দুজনেই ওপর থেকে পড়ে। তবে তার পাওয়ারের সাথে টেলিপোর্ট করে তারা সিঁড়িতে চলে আসে। দই যখন একটু জ্ঞান ফেরে, সে যখন বুঝতে পারে যে এক্ষুনি তার সঙ্গে কি হতে যাচ্ছিল, তখন সে কাঁদতে কাঁদতে গুয়ানকে জড়িয়ে ধরে। গুয়ানও জড়িয়ে ধরে। এই এমার্জেন্সি নাম্বারে সিওখুনের নাম্বারও ছিল। সেও চলে আসে। দই যখন সিসিটিভি ফুটেজ চেক করে, তখন তারা আলাদা ফেস থেকে ভাবে দুজন মানুষ তাকে মারতে যাচ্ছে। তার ঘাড়ের ক্ষত দেখে তারা বুঝে যায় যে একই মানুষ। এরপর সিওখুন গুয়ানকে একা ডেকে জিজ্ঞেস করে, বলে এসব চলছে কি, আর ওরা তো ওপর দিক দিয়ে নিচে পড়ছিল, হঠাৎ করে সিঁড়িতে এসে পড়লো কেন? গুয়ান বলে এসবের জবাব আমি তোমাকে দিতে যাব কেন? সিওখুন বলে যে কারণ সেই একমাত্র এখন দইয়ের সব থেকে কাছের লোক। গুয়ান বলে মানে? সিওখুন বলে মানে দইয়ের খুশিতে সেও খুশি হয়, দইয়ের দুঃখিতে সেও দুঃখী হয়। সম্ভবত এই মুহূর্তেই গুয়ান বুঝতে পারে যে সে কি চায়। সে এতক্ষণ জানতো যে তার মধ্যে কিছু একটা সমস্যা হচ্ছে, আর তা দইয়ের জন্যই হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কি সেটা সে ফিগার আউট করতে পারে না। তবে সে এটা বুঝতে পারছে যে এই মুহূর্তে সে শুধু আর শুধু দইয়ের সাথে থাকতে চায়। এটা এজন্য নয় যে তার পাওয়ার তার মধ্যে আছে, সে শুধুমাত্র তাকে বাঁচাতে চায়। তাই সিওখুন যখন দইকে বিয়ে করতে চায় বলে প্রপোজ করে, তখন সেও দইকে প্রপোজ করে। দই বলে আমাকে ভাবতে টাইম দাও। পরদিন সিওখুন যখন ফুল নিয়ে দইয়ের কাছে যাচ্ছিল, তার চোখ মুখ দেখেই জেলাসি স্পষ্ট ফুটে উঠছিল। যখন দেখে দুজনে হাসাহাসি করছে, বলে এর মধ্যে আবার হাসার কি আছে? এখানে দই সিওখুনকে বলে যে সে তাকে নিজের ফ্যামিলি হিসেবেই দেখে, অন্য কোনো দিক থেকে কিছুই সে ভাবেনি। সিওখুনও বুঝতে পারে দই গুয়ানকেই পছন্দ করে। সে গুয়ানকে ডেকে বলে কদিন আগেই না তুমি দইকে সবার সামনে রিজেক্ট করেছিলে, এখন আবার প্রপোজ করছো কেন? গুয়ান বলে সে বিয়ে জিনিসটাকে অপছন্দ করে, দইকে নয়। সিওখুন বলে বডিগার্ডের মতোই থেকো, লাইন ক্রস করো না। গুয়ান বলে পৃথিবীতে এমন কোনো লাইন নেই যে সেটা সে ক্রস করতে পারবে না। এরপর এক জায়গায় মীরা গ্রুপের ইভেন্ট হচ্ছিল। দই সেখানে আসে। দইকে দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ দই সাধারণত এই রকম ইভেন্ট অ্যাটেন্ড করে না। সেখানে চেয়ারম্যান হিসেবে সুকমিন বক্তৃতা দিচ্ছিল। দই বলে খুব তাড়াতাড়ি সুকমিনকে আর টেম্পোরারি চেয়ারম্যান হতে হবে না, কারণ সে বিয়ে করতে চলেছে। তার বিয়ের কথা শুনেই বাকিদের মুখ শুকিয়ে যায়। এর পরের দিন তার বিয়ের দিন। দই কল্পনা করে ম্যাডাম জু চেয়ারে বসে আছে। সে দইয়ের বিয়ের দিনেও তাকে বকা দিচ্ছে। মানলাম বিয়েটা বিজনেসের চক্করেই করছিস, কিন্তু ওয়েডিং ড্রেসটাও সেক্রেটারিকে দিয়ে পছন্দ করিয়েছিস। দই বলে ম্যাডাম জু এখন কোথায় আছে? ম্যাডাম জু বলে আমি আবার কোথায় থাকবো, আমি তো স্মৃতিতেই আছি। এরপর গুয়ানের সাথে দইয়ের বিয়ে হয়, রিং এক্সচেঞ্জ হয়। অ্যাকচুয়ালি এটা একটা কন্ট্রাকচুয়াল ম্যারেজ। তাদের মধ্যে ডিল হয়েছে যে পাবলিকলি তারা হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু পার্সোনালি একে অপরের জিনিসে তারা ইন্টারফেয়ার করবে না। বিয়েটা হয় তাদের মধ্যে, কিন্তু তাদের অ্যাসিস্ট্যান্টদের মধ্যে হাততালির কম্পিটিশন পড়ে যায়, যেন কে কত বেশি চেয়ার করতে পারে। এখানে দই দাগইয়ংয়ের ইভিল স্মাইল দেখতে পায়। তারপর বাইরে তাদের ফটো তোলা হয়। তাদেরকে কিস করতে বলা হলে গুয়ান লিপসের মাঝখানে আঙুল রেখে ফেক কিস করে। তার বিয়ে হয়ে গেলেও তার জেলাসি এতটুকু কমেনি। দইকে সিওখুনের সাথে কথা বলতে দেখে সে বলে বেবি চলো বাড়ি যাই। সিওখুনকে বলে যায়
বিয়েওয়ালা মেয়ের দিকে একটু কম তাকিও। গাড়িতে করে যাওয়ার সময়ও তাকে ইশারা করে বলে যায়, তোমার আর কোনো চান্স নেই। তাদের বিয়ের খবর শুনে গাইয়ং খুব রেগে যায় আর জিনিসপত্র ছোঁড়াছুড়ি করে, আর সেই কিলারটাও, কারণ এখন দইকে মারাটা খুব মুশকিল হয়ে যাবে। এরপর দইরা বাড়িতে এসে দেখে তাদের বাড়ির অবস্থা দুরবস্থা হয়ে পড়ে আছে। সারাদিন টায়ার্ড হয়ে এখন আর মোছামুছি করতে দইর ইচ্ছে করে না, তাই গুয়ান দইর হাত ধরে ম্যাজিক করে ঘর পরিষ্কার করে। গুয়ানের পাওয়ারের সাহায্যে তারা তার সেই ফেভারিট টপটাও খুঁজে পায়, যেটা সে গুয়ানের ওপর রাগ করে ফেলে দিয়েছিল। সেদিন রাতে গুয়ান আবার 200 বছর আগের তার মানুষ থাকাকালীন স্বপ্ন দেখে। সেখানে সে একটা মেয়েকে শর্ট প্র্যাকটিস করতে দেখতে পায়, তবে তার মুখ দেখার আগেই তার ঘুম ভেঙে যায়। বাইরে এসে সে দইকে দেখতে পায়। এত সকাল সকাল চুল এলোমেলো অবস্থাতেও তাকে খুব প্রিটি লাগছিল। সেদিন উইকেন্ড ছিল। সকাল সকাল তাই তারা দাগেয়ংকে ফলো করতে বেরোয়, কারণ আগের দিনে তার ইভিল স্মাইল দেখে দইর মনে হয়েছিল এসব কিছুর পেছনে সে থাকলেও থাকতে পারে। তারা টেলিপোর্ট করে সেখানকার বাথরুমে চলে আসে। দাগেয়ং গাড়িতে করে চলে গেলে দই সেখানেও টেলিপোর্ট করে যেতে চায়। গুয়ান বলে, এবার টেলিপোর্ট করলে আমরা ওই গাড়ির ট্যাঙ্কিতে গিয়ে উঠব, তুমি চাও সেটা? ফলে তাদেরকে ট্যাক্সিতে করে ফলো করতে হয়। যেখানে দই তার মিশন নিয়ে এত সিরিয়াস, সেখানে গুয়ান চিল করতে করতে যায়। এরপর তারা আবার টেলিপোর্ট করে ছোট একটা ফটোশপে গিয়ে ওঠে। তারা দেখে দাগেয়ং লকার খুলছে। হতে পারে এটাই তার আর কিলারের জিনিস দেওয়া নেওয়ার মাধ্যম। তবে মনে হয় সে যেন গুয়ানদের ব্যাপারে টের পায়। সে ওই তাঁবুটার দিকে এগিয়ে যায়। এই সময় গুয়ানরাও টেলিপোর্ট করতে পারে না, কারণ তার ম্যাজিক হঠাৎ করেই কাজ করা বন্ধ করে দেয়। আর কোনো উপায় না দেখে গুয়ান দইকে কিস করে দেয়। দাগেয়ং দুজনের মাথা দেখতে পায়, কারোর মুখ দেখতে পায় না। সে চলে গেলে দুজনেই লজ্জায় পড়ে যায়। এরপর গুয়ান তাদের ছবিটা নিয়ে নেয়। সে এটা স্বীকার করে না যে সে ছবিটা তার জন্য নিয়েছে, বলে দাগেয়ংকে এটা দেখতে দেওয়া যাবে না, সেজন্য নিয়েছে। এরপর বাইরে এসে সে একটা সাদা ফুলকে লাল ফুলে পরিণত করে। সে এটা চেক করলো যে তার পাওয়ার ঠিকঠাক আছে কিনা। ফিরে গিয়ে সে ভাবতে থাকে তার পাওয়ারে তো কোনো প্রবলেম নেই, তাহলে হঠাৎ করে ম্যাজিক কাজ করা বন্ধ করে দিল কেন? আর সেই দিনেও তার পাওয়ার কাজ করেনি, যেদিন পাওয়ারটা দইয়ের মধ্যে ট্রান্সফার হয়ে গেছিল। এরপর বগ্গিও আসে গুয়ানের জিনিসপত্র নিয়ে। দই বলে গুয়ান তার জিনিসপত্র নিয়ে এসেছে, না গোটা সানুল ফাউন্ডেশন অর্থাৎ তার অফিসটাকেই তুলে নিয়ে এসেছে। তার এত জিনিসপত্র যে তার ঘরেও ঢোকে না। তখন সে দইয়ের ঘরে ঢোকাতে চায়। দই বলে না। সে বলে তোমার প্রয়োজনীয় জিনিসগুলো রেখে বাকিগুলো ফিরিয়ে দাও। গুয়ান বলে প্রত্যেকটাই তার প্রয়োজনীয়। সে বলে তোমার জায়গা এত ছোট কেন? দই বলে আমার জায়গা ছোট নয়, তোমার জিনিসপত্র প্রচুর। গুয়ান বলে এর প্রতিটাই আমার রূপ, এগুলো আমার টেস্ট সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করে। এটা শুনে দই তাকে ঘর থেকে বের করে দেয়, তার চপ্পলগুলোও ছুঁড়ে দেয়, বলে তুমি তোমার এই সংস্কৃতিগুলো নিয়েই থাকো। গুয়ান বলে তারও তো একটা সম্মান আছে নাকি, বলে সে গাড়িতে গিয়ে বসে থাকে। এরপর সিওখুনকে দেখানো হয়। সে গুয়ানের সানুল ফাউন্ডেশনের ব্যাপারে আর্টিকেলস পড়ে। সেখানে সে 1977 সালের একটা ছবি পায়, যেখানে গুয়ানও ছিল। সে দইকে সেটা দেখায়। দই কথা ঘুরানোর জন্য বলে এটা তো গুয়ানের দাদুর ছবি, একেবারে গুয়ানের মতো দেখতে। কিন্তু সিওখুনের খুঁতখুতানি তখনও থামেনি। সে গুয়ানকে ডাকে, বলে তুমি মানুষ নয় তাই না, ভ্যাম্পায়ার। গুয়ান বলে ওই ড্যাম মশাগুলোর সঙ্গে তুমি আমার তুলনা করো। যদিও সে মানে না, তবুও সিওখুন বলে যদি সে কোনোদিন বুঝতে পারে যে গুয়ান দইকে হার্ট করতে পারে, তাহলে সে গুয়ানের প্রতি অ্যাকশন নেবে। যেভাবে একটা উইপোকার জন্য গোটা কাঠের বাড়ি পড়ে যায়, সেভাবে সে গুয়ানের পেছনে পড়ে থাকবে। গুয়ান বলে ডোন্ট ওয়ারি, আমি কংক্রিটের তৈরি। এরপর গাইয়ংকে দেখানো হয়। গুয়ানের বিয়ে হয়ে যাওয়ায় সে খুব দুঃখ পেয়েছে। সে তার ছোটবেলাকার কথা ভাবে। তার বাবা ড্রিঙ্ক করে তাকে খুব মারত। সেই ভয়ে সে লুকিয়ে পড়ে। তার বাবা তাকে মারতে সেখানেও যায়। তখন গুয়ান চলে আসে, যার সঙ্গে তার বাবা 10 বছর আগে টাকার জন্য ডিল সাইন করেছিল। তার বাবা মারা যাওয়ার পর সে গুয়ানের সঙ্গে আসতে চেয়েছিল, কিন্তু গুয়ান নিয়ে আসেনি। বড় হয়ে সে আবার গুয়ানকে খুঁজে পেয়েছে। এরপর গুয়ান তাকে আবার খুঁজে পায় আর বাড়ি নিয়ে আসে। গুয়ান যখন বগ্গিউকে তার পাওয়ার ডিস্টার্ব করা আর তার স্বপ্ন দেখার কথা বলে,
বগিও বলে গুয়ান ধীরে ধীরে মানুষে পরিণত হচ্ছে, কারণ সে যত তার পাওয়ারের থেকে দূরে দূরে থাকবে সে তত মেমোরি ফিরে পাবে। এভাবে সে যত মানুষ হবে তত তার পাওয়ার উইক হবে। এজন্য সেদিন রাত্রেবেলা তারা একসঙ্গে হাত ধরে শয়। দই ভাবে তার পাশে কেউ থাকলে সে ঘুমোতে পারবে না, কিন্তু সকাল অবধি সে দিব্যি ঘুমোয়। সেই দিন রাত্রে সেই কিলারটা গুয়নের অফিসে চুপি চুপি ঢোকে। সেও তার ঘড়ির কালেকশন দেখে অবাক হয়। সে একটা রেকর্ডার বসায় কথা শোনার জন্য, আর গুয়নের ডেমন ম্যানুয়ালটাকে চুরি করে নেয়। তার পরদিন একটা লোক টাকা খেয়ে এই নিউজ ছড়ায় যে মেরা গ্রুপের চেয়ারম্যান হবে বলে দই ম্যাডাম জুকে মেরেছে। ধীরে ধীরে এই নিউজ গোটা ইন্টারনেটে ছড়িয়ে যায়। দইরাও ভাবতে বসে যে কি করা যায়। মিস সিন বলে দইর বিয়ের দিনে মিস্টার লি সুকমিনকে বলতে শোনে যে দইর বিয়ের পর তার জন্য একটা গিফট অপেক্ষা করছে। কে এসবের পেছনে তা তো জানা যায়, কিন্তু তার আগে এই নিউজটাকে নেভানো জরুরি বলে সবাই চলে যেতে তারা টেলিপোর্ট করে চলে যায়। সিওকুন আবার ফিরে এসে তাদের দেখতে না পেয়ে শিওর হয় যে এই গুয়নের মধ্যে কিছু তো ব্যাপার আছেই। তারা আসে সেই লোকটার কাছে। গুয়ন বলে তোমার কি চাই? লোকটা বলে নেম ফেম মানি বলে গুয়ন তাকে ব্যাংকে নিয়ে যায়। অনেক টাকা দেখে সে ভাবে এই সবই তার। দই বলে টাকা পেয়ে গেছো, এবার আমরা তোমাকে এখানে ছেড়ে যাব। কাল সকালে ব্যাংকের লোক দরজা খুলবে আর তোমাকে দেখতে পাবে। এরপর পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে, তোমার ফটো টিভিতে দেখানো হবে। এভাবে তুমি নেম আর ফেম পেয়ে যাবে। লোকটা তখন নানা করতে থাকে আর বলে যে সে সত্যি কথা বলে দেবে। এরপর তারা গুয়নের অফিসে আসে। তারা সেখানে ডেমন ম্যানুয়াল খুঁজে পায় না। দই বলে কিসের বই এটা? গুয়ন বলে এতে ডেমনের কাজ কি, তার লিমিট কতটা, এসব দেওয়া আছে। আর এই সব সেই কিলারটা শুনতে পায়। সে ওইসব রেকর্ডিং আর ম্যানুয়াল মেন কালপ্রিটকে পাঠায়। মেন কালপ্রিট তাকে অর্ডার দেয় যে গুয়নকে আগে মারতে, না হলে দইকে মারা যাবে না। এরপর তারা সেখান থেকে আসছিল। সেই সময় সেই গুন্ডাগুলো আসে। গুয়ন এবার পালাতেও পারে না, কারণ তার ম্যাজিক কাজ করা আবার বন্ধ করে দেয়। তবে এইবারে তারা গুয়নকে মারতে আসেনি, এইবারে তারা গুয়নকেই বস বানাতে এসেছে। গুয়ন তো কোনো রকমে তাদের থেকে পালিয়ে আসে। দইকে বাড়ি দিয়ে গুয়ন আবার আসে এখানে, কারণ এখানে গাইয়ংয়ের স্টেজ শো আছে, মিডিয়াও আছে। অ্যাজ এ ডিরেক্টর তাকে এখানে থাকতে হবে। দই বাড়িতে গুয়নের জন্য কেক বানায়। এরপর দরজার বেল বাজে। দই ভাবে গুয়ন এসেছে, কিন্তু দেখে পুলিশ এসেছে তাকে অ্যারেস্ট করতে, কারণ তার ওপর ম্যাডাম জুকে মারার চার্জ চেপেছে। গুয়নকে মিস সিন কল করে বলতে গুয়ন তাড়াতাড়ি করে আসতে যায়, কিন্তু রাস্তায় সেই কিলারটা তাকে ছুরি মারে। গুয়ন ব্যথায় বসে পড়ে, তার মুখ দিয়ে রক্ত ওঠে। এই সময় সে একমাত্র দইয়ের কথাই ভাবে যে তার কি হবে। কিলার সেই ছুরিটা তুলে নিয়ে তাকে আবার মারতে যায়। তখনকে বকিউ চলে আসে আর তাকে ঠেলে ফেলে দেয়, আর গুয়নও তার মাস্ক খুলে দেয়। এরপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এদিকে পুলিশটা দইকে জানায় যে দই যে নির্দোষ সেটা সেও জানে, কিন্তু ওপর থেকে অর্ডার আছে, তারও এখানে কিছু করার নেই। এরপর একটা পুলিশ আসে আর গুয়নের কথা জানায়। পুলিশটা বিনা পারমিশনেও রিস্ক নিয়ে লিমিটেড টাইমের জন্য দইকে ছেড়ে দেয়। দই দৌড়াতে দৌড়াতে গুয়নের কাছে যায় আর নিজের হাত দেয়। সিওকুন এসব দেখতে পায়। দই ভাবে তার হয়তোবা লেট হয়ে গেছে, কিন্তু সেই ম্যাজিক কাজ করে আর গুয়ন জেগে যায়। গুয়ন দইকে জড়িয়ে ধরে। তাদেরকে দেখে গাইয়ং আবার রেগে চলে যায়। চাঁদের ওপর থেকে ছায়া সরে যেতে সেই ভিখারিটা বলে মেয়েটা ওকে বাঁচিয়ে নিয়েছে, কিন্তু সে জানে না যে এতে করে নিজের মৃত্যুই সে নিজে ডেকে এনেছে। এরপর যেতে যেতে দই সিওকুনকে বলে যে তাকে কিছু জিজ্ঞাসা করার নেই। সিওকুন বলে জিজ্ঞাসা করলেও তো দই কিছু বলবে না। দই তাকে থ্যাঙ্কস জানায় তাকে বোঝার জন্য। এরপর দিন প্রমাণের অভাবে দইকে ছেড়ে দেওয়া হয়। গুয়ন স্বপ্নে দেখে তার চারপাশে গোটা আগুন ধরে গেছে, সে নিজেও জ্বলে যাচ্ছে। এটা দেখে সে জেগে যায়। জ্ঞান ফিরতেই সে বকগিউকে অর্ডার করতে থাকে, এই জল দাও, খাবার দাও, পিঠ চুলকে দাও। কিন্তু দইয়ের সামনে ডেমন গুয়ন পুরো বাচ্চা হয়ে যায়। সে বলে আমি ঘর যাব। দই বলে কিন্তু ট্রিটমেন্টের জন্য তাকে তো এখানে থাকতে হবে। গুয়ন বলে তোমার সঙ্গে থাকাটাই আমার বেস্ট ট্রিটমেন্ট। তার এই কথা তাদের অ্যাসিস্ট্যান্টদেরও মন ছুঁয়ে যায়।
এরপর থেকে তারা একসঙ্গেই ঘুমায় তার চার্জের জন্য। দই অফিসে গেলে সেও তার সাথে যাবে বলে। দই আর বগিও তাকে দুজনেই মানা করে, কিন্তু তার জেদের কাছে কেউ পারে না। দেখা যায় এবার সেই লোকটাও সত্যি কথা বলে যে দই ম্যাডামজুকে মারেনি, অচেনা কারোর থেকে টাকা খেয়ে সে মিথ্যে কথা বলেছে। এর সঙ্গে গুয়নের অ্যাটাকের খবর সব মিলিয়ে দই রেপুটেশন আবার ফিরে আসে। এরপর দেখা যায় দাগিয়ংয়ের ফোনে মেসেজ আসে যে সে আমার মুখ দেখে নিয়েছে, এবার নিশ্চয়ই আমাকে মারতে আসবে। অর্থাৎ মেন কালপ্রিট হলো দাগিয়ং। কিলারটার মেন্টালিও সমস্যা আছে, সে কেমনভাবে ঘরেতে লুকিয়ে পড়ে আছে। এরপর গায়ং দইয়ের কাছে আসে, বলে গুয়নকে ছেড়ে দাও। দই বলে আমাদের দুজনেরই দুজনকে প্রয়োজন। গায়ং বলে শুধু তোমার প্রয়োজন গুয়নকে, আজ তোমার জন্য সে মরে যাচ্ছিল, আর কতদিন তুমি এমন স্বার্থপর হয়ে থাকবে। সে বাইরে এসে গুয়নকে বলে সে জেনে গেছে তার পাওয়ার কমে যাওয়ার কথা। গুয়ন ভাবে সে তার পাওয়ারের থেকে দূরে আছে, তার জন্য এসব শুরু হয়েছে। কিন্তু এসব হচ্ছে একমাত্র দইয়ের জন্য, কারণ গুয়ন মানুষ হতে শুরু করেছে, সে দইকে ভালোবাসতে শুরু করেছে। এর পর দিন আবার বোর্ড মিটিং হয়। সুকমিন আর দই কে চেয়ারম্যান হবে, কিন্তু দই চেয়ারম্যান থেকে তার নাম তুলে নেয়। এতে সবাই অবাক হয়ে যায় যে তাকে আবার কোন ভূতে ধরেছে। বাইরে এসে গুয়ন কারণ জানতে চাইলেই দই বলে আমি তোমাকে আর বিশ্বাস করতে পারছি না, কারণ তুমি আমাকে আর রক্ষা করতে পারবে না। তুমি নিজে এত দুর্বল হয়ে গেছো, আবার আমাকে প্রোটেক্ট করবে কিভাবে? এসব কথায় গুয়ন হার্ট হয় ঠিকই, কিন্তু সেসব কথা বিশ্বাস করে না। সে সিওখুনকে গিয়ে জিজ্ঞেস করলে সে বলে দই তার বাবা মার মৃত্যুর জন্য নিজেকে দোষী ভাবে, ম্যাডাম জুয়ের মৃত্যুর জন্যও সে নিজেকে দোষী ভাবে, আর এখন সে তোমাকে হার্ট করতে চায় না, তাই নিজে থেকেই এই লড়াই থেকে সে সরে যাচ্ছে। সম্ভবত এই মুহূর্তেই গুয়ন বুঝতে পারে যে সে দইয়ের জন্য যেটা ফিল করে সেটা আর কিছুই না, বরং ভালোবাসা। সে শুধুমাত্র দইকেই চায়। এরপর সে দইয়ের কাছে যায়, বলে চলো আবার আমরা একসঙ্গে লড়াই করি। দই বলে কিন্তু তার জন্য তার বাবা মা ম্যাডাম জু মারা গেছে, আর গুয়নও মারা যাবে তারই জন্য। গুয়ন বলে তার কিছু যায় আসে না এতে, বলে সে দইকে কিস করে। ওপরের পাইপ থেকে জল পড়তে আরম্ভ হয়ে যায়। গুয়নের পাওয়ারের কারণে জলের ফোঁটাগুলো দাঁড়িয়ে যায়। গুয়ন বলে তার পাওয়ার ফিরে এসেছে। এরপর তারা আবার কিস করে। তারপর তারা বাড়ি ফিরে আসে, আর সেখানে তারা একটা রোম্যান্টিক নাইট স্পেন্ড করে। পরদিন সকালে গুয়নের আগে ঘুম ভেঙে যায়। সে দইয়ের দিকে তাকিয়ে থাকে আর বলে মানুষ বোধহয় এই জন্যই ইচ্ছে করেই বোকা হয়ে থাকতে চায়। এরপর দইয়ের ঘুম ভাঙতেই তার আগের রাতের কথা ভেবে লজ্জা পেয়ে যায়। তারপর তারা একটা রেস্টুরেন্টে আসে। গুয়ন বলে তার কাপল সেট চাই। ওয়েটার বলে কাপল সেট একমাত্র ক্রিসমাসেই পাওয়া যায়। গুয়ন বলে এটা কি ডেমন ভেদাভেদ চলছে? জিসাসের জন্মদিনেই কেন একমাত্র কাপল সেট পাওয়া যাবে? তারা দেখে তাদেরই কিছুটা দূরে দইয়ের সেই ব্লাইন্ডেড প্রসিকিউটরটা বসে আছে। সে আজ অন্য মেয়ের সাথে ডেটে এসেছে। সে আবারও তাকে ইমপ্রেস করার জন্য বলছে একজন ফেমাস সিইও তাকে বিয়ে করার জন্য প্রপোজ করেছিল, কিন্তু সে বলে দিয়েছে সে তাকে বিয়ে করতে পারবে না। সেখানে দইকে দেখে সে পালিয়ে যায়। গুয়ন বলে তোমার হাতটা দাও তো, ওকে একবার শিক্ষা দিয়ে আসি। এরপর তারা পার্কে আসে, আর নর্মাল কাপলরা যেরকমভাবে ডেটে এনজয় করে তারাও সেভাবে এনজয় করতে থাকে। এদিকে সুয়ান ভেবে পায় না। সে ভাবতে বসে দই হঠাৎ করে কেন চেয়ারম্যান হওয়া থেকে সরে গেল। সে তাদেরকে ফলো করে, কিন্তু ফটো তুলে আবার নিজেই তাদের প্রশংসা করতে থাকে যে ক্যামেরায় তাদের মুখগুলো খুব ভালো উঠেছে। গুয়ন শুনতে পায় সেখানে একজন তার বয়ফ্রেন্ডকে বেবি বলে ডাকছে। সে বলে সেও চায় দই তাকে বেবি বলে ডাকুক। দই বলে সে চায় না। গুয়ন বলে তাহলে হাবি? দই বলে তাও সে চায় না। তখন আবার গুয়নের রাগ হয়ে যায়, কিন্তু আবার পরক্ষণেই ঠিক হয়ে যায়। এরপর তারা বাড়িতে আসে। তারা শুনতে পায় সেই মিউজিকটা যেটা দইকে ব্যালকনি থেকে ফেলে দেওয়ার দিন সেই কিলারটা চালিয়েছিল। দেখা যায় এটা কেবলমাত্র একজনের রিংটং। দইকে ভয় পেতে দেখে গুয়ন বুঝে যায় দই এই গানটাকেই এবার ভয় পেতে শুরু করেছে। তাই বাড়ি গিয়ে গুয়ন সেই গানটা চালায় আর দইকে নিয়ে ডান্স করে, যাতে এই গানটা শুনলে দইর আর ভয় না পায়। এরপর সুকমিনকে দেখানো হয় সে তার লোকজনদের অর্ডার দিচ্ছে তার চেয়ারম্যানের সমস্ত পেপারস তাড়াতাড়ি রেডি করতে।
গাড়িতে আস্তে আস্তে সে 17 বছর আগেকার একটা কথা ভাবে। সেখানে ম্যাডাম জু বাথরুমে ভিজছে আর ভগবানকে বলছে তার সমস্ত পাপ ধুয়ে দিতে। এর পরদিন দই অফিসে এসে দেখে সুকমিন তাকে পেপারস পাঠিয়েছে, যাতে ম্যাডাম জুয়ের দেওয়া সমস্ত প্রপার্টি সে সুকমিনকে দিয়ে দেবে। দই সাইন করতেই যায়, কিন্তু গুয়ান এসে বাধা দেয়, বলে এখন তো তার পাওয়ারও ফিরে এসেছে, এখন কালপ্রিটকে ধরা যাক, প্রপার্টিসের কথা না হয় পরে ভাবা যাবে। দই রাজি হয়, কিন্তু দেখা যায় গুয়ানের পাওয়ার যেই কে সেই কাজ করে না। এরপর সিওখুন আসেই। দই তাকে বলে সে চেয়ারম্যানের পদ থেকে সমস্ত প্রপার্টিস থেকে একেবারে সরে যেতে চায়। সে তার হ্যাপিনেস খুঁজে পেয়েছে, এর মধ্যে আর কোনো লড়াই সে চায় না। এরপর গুয়ান পুলিশ স্টেশনে যায়। সে কিলারটার রিয়েল ফেসের ওপর বেস করে একটা স্কেচ বানায়। এদিকে দেখা যায় তার সোনুল ফাউন্ডেশনে সেই গুন্ডাগুলো সাফসাফাই করছে, আর যেই ভেতরে আসছে তাদেরকে চেক করে ভেতরে ঢুকতে দিচ্ছে, যার জন্য সবাই খুব ভয় পেয়ে যাচ্ছে। গুয়ানকে দেখতে পেয়ে তারা বস বলে চিৎকার করে ওঠে। তাদের জ্বালা থেকে মুক্তি পাওয়ার জন্য গুয়ান তাদেরকে সেই স্কেচটা দিয়ে বলে একে তাড়াতাড়ি খুঁজে বার করতেই, না হলে তারা যেন আর কখনো গুয়ানের সামনে না আসে। এদিকে দেখা যায় ঘাড় থেকে এত বড় বোঝা নেমে যাওয়ায় দই আর মিস সিন একসঙ্গে ড্রিঙ্ক করতে আসে। সে গুয়ানকে কল করে বলে হাবি তুমি কোথায়। গুয়ানও খুব খুশি হয়ে আসে যে দই তাকে হাবি বলে ডেকেছে, কিন্তু এখানে এসে দইকে দেখে সে বুঝতে পারে না কি করবে। সে বলে আমার ওয়াইফ আমাকে এম্বারেস করছে, সে একা দুজনকে সামলাতে পারে না, তাই মিস সিনকে সামলাতে সে বককিউকে ডাকে। দইকে সে বাড়ি নিয়ে যায়। এদিকে মিস সিনকে নিয়ে বককিউ ঝামেলায় পড়ে যায়। ঘর যাবে বলে কোথায় যে নিয়ে চলে এসেছে তা দুজনেই জানে না। এই সময় তার চোখ যায় চাঁদের দিকে। সে বলে আর 2 দিন পর পূর্ণ চাঁদ দেখা যাবে, এই দিনেই গুয়ান তার ট্যাটু আবার ফিরে পাবে। এইবার সেই কিলারটাকে দেখানো হয়। সে তার মালিকের সাথে কথা বলছে। হঠাৎ করে তার মালিক পেছন থেকে তার গলা চেপে ধরে। আমরা দেখতে পাই এটা হলো সুকমিন, অর্থাৎ প্রথম থেকেই দাগিয়ং নয়, প্রথম থেকেই মেন কালপ্রিট হলো সুকমিন, সাইকো একটা। সে কিলারটাকে জ্যান্ত জ্বালিয়ে দেয় তার ঘরের মধ্যে। পরদিন সকালে গুয়ানকে সেই গুন্ডাটা আর দইকে পুলিশটা কল করে বলে কিলারকে পাওয়া গেছে, কিন্তু তারা তার ঘরে গিয়ে তার পুড়ে যাওয়া ডেড বডি পায়। সেখানে তার বুকে একটা ছুরিও ঢোকানো ছিল। এর সঙ্গে সঙ্গে গুয়ানের কিছু মনে পড়ে আর সে তার অফিসে আসে। সে সেই রেকর্ডারটা খুঁজে পায়। গুয়ান বলে এই রেকর্ডারটার মাধ্যমে কালপ্রিট জানতে পেরেছে যে আমি কিলারটার মুখ দেখে ফেলেছি, আর তাই তাকে মেরে দিয়েছে। এরপর সে দেখে তার সমস্ত ঘড়ি থেমে গেছে, তার ডিলসের সমস্ত কাগজপত্র পুড়ে যাচ্ছে। সে সেই ভিখারিটার কাছে আসে, কারণ তার কথাবার্তা শুনে তার মনে হয়েছে এ কিছু তো জানে। তারা একটা বারে আসে। ভিখারিটা সেখানে গুয়ানের মতোই ম্যাজিক করে। আসলে ইনি হলেন গড। সে গুয়ানকে বলে যে তার এই পাওয়ার তো সেই দিয়েছে। গুয়ান বলে তাহলে আমার পাওয়ার আবার ফিরিয়ে দাও, কিন্তু গড বলে কিন্তু সে তো তার পাওয়ার নেয়নি। গুয়ান বলে তাহলে কিভাবে সে তার পাওয়ার ফিরে পাবে। গড বলে খুব সিম্পল, দই মরে গেলেই পাওয়ার তার অনারের কাছে ফিরে আসবে। এটা শুনেই গুয়ান তো পুরো শকড হয়ে যায়, কারণ তার জন্য দইকে তো সে জন্মেও মরতে দেবে না। গড বলে কালকে ফুল মুনের রাত, কালকের মধ্যে যদি দই না মরে, অর্থাৎ কালকের মধ্যে যদি গুয়ান তার পাওয়ার ফিরে না পায়, তবে গুয়ান মারা যাবে। এদিকে সিওকুনের সাথে গায়ংয়ের দেখা হয়। সে গুয়ানের ব্যাপারে জানতে চাইলে গায়ং প্রথমে তাকে কিছুই বলে না। যখন সে বুঝতে পারে সিওকুন দইকে পছন্দ করে, তখন সে বলে গুয়ান হলো একটা ডেমন, মানুষে যাকে ডেভিল বলে ডাকে। সে মানুষের জীবনে দুর্ভাগ্য ডেকে আনে, মানুষকে নরকে নিয়ে যায়। এরপর গুয়ান তার অফিসে আসে। বককিউ তো খুব এক্সাইটেড, কারণ কালকে গুয়ান তার পাওয়ার ফিরে পাবে। কিন্তু গুয়ান বলে কাল যদি ইন কেস সে ফিরতে না পারে, তবে বককিউ যেন তার ডিরেক্টরের পদ নেয়। এতে বককিউ বুঝতে পারে কিছু তো সমস্যা হয়েছে। গুয়ান বলতে না চাইলেও তাকে বলে। এরপর বাড়ি গিয়ে সে দেখে দই তার জন্য কেক বানিয়েছে।
সে কেক দেখেই বুঝে গেছে এ কেক খেতে কেমন হবে। সে খেয়ে দেখে সত্যিই জঘন্য টেস্ট হয়েছে। তারপর দই খেয়ে দেখে এ তো নুনে খোঁড়ানি হয়ে গেছে। সে নুনকে চিনি মনে করে দমকা দিয়েছে। দই বলে, ভালো হয়েছে দই, পুরোটাই খাও। এভাবে তারা নিজেদের মধ্যে মজা করতে থাকে। গুয়ান দইকে জিজ্ঞেস করে, কাল যদি পৃথিবী ধ্বংস হয়ে যায় তাহলে দই কি করতে চায়? দই বলে সে গুয়ানের সাথে সারা দিন কাটাতে চায়। এরপর তারা হরর মুভি দেখে। এর মাঝখানে দই তো একবার গোটা পপকর্ন মাথায় ফেলে দেয়, তারপর হেসে ফেলে। এভাবে গুয়ান তার মৃত্যুর আগে না ঘুমিয়ে হলেও যতক্ষণ সময় একসঙ্গে কাটানো যায় ততক্ষণ দইকে জাগিয়ে রেখেছিল। কিন্তু দই ঘুমিয়ে পড়ে। দইকে শুইয়ে দিয়ে গুয়ান আবার সেই গডের কাছে আসে। এইবারে সে কনফিডেন্ট হয়ে বলে সে হার মানবে না, সে তার পাওয়ারও ফিরে পাবে আর দইকেও বাঁচাবে। কিন্তু এর মধ্যে যদি কোনো গণ্ডগোল হয় তাহলে আর যাই হোক, সে অ্যাটলিস্ট দইকে মরতে দেবে না। এরপর দেখা যায় সুয়ান তার মাথার চিকিৎসা করাতে আসে, কারণ তার বুদ্ধি কমে গেছে। সে ভেবে পাচ্ছে না চেয়ারম্যানের পদ থেকে দই কেন সরে গেল, দইয়ের আসল মতলবটা কি। পরদিন গায়ং বককিউকে স্যাড দেখতে পায়। যদিও বককিউ কিছুই বলতে চায় না, কিন্তু গায়ংয়ের ভয়ে সে সব বলে দেয়। গায়ং তড়িঘড়ি করে দইয়ের কাছে আসে। দই বলে গুয়ান তাকে বলেছে আজকের পূর্ণ রাতে সেম জায়গায় গুয়ান তার পাওয়ার ফিরে পাবে। গায়ং বলে, তোমাকে গুয়ান বলল আর তুমি বিশ্বাস করে নিলে? আজকে রাতের মধ্যে যদি পাওয়ার তার মধ্যে না যায় তবে সে মারা যাবে, আর পাওয়ার তখনই তার মধ্যে যাবে যখন দই মারা যাবে। সে দইকে সুইসাইড করার জন্য বিষও দেয়। তখনই গুয়ান চলে আসে। সে বিষ দেখতে পায় না, কিন্তু দইকে বলে ওর বাজে কথা না শুনতে। কনফিউজড হয়ে দই সেখান থেকে চলে আসে। গায়ং বলে সে তো শুধু গুয়ানকে বাঁচাতে চায়। গুয়ান বলে দরকার নেই, তুমি কেউ নও আমার। দই আসে বককিউর কাছে এটা সত্যি কিনা জানতে, কিন্তু বককিউও হ্যাঁ বলে। এরপর দই বাড়িতে আসে, বলে আমরা দুজন একসঙ্গে এত কিছু পার করেছি আর এখন একজন মরে গেলে চলে। বলে তারা দুজনেই যায় গুয়ানের পাওয়ার ফিরে পাওয়ার লাস্ট অপশান ট্রাই করতে, কিন্তু প্রত্যেকেরই ব্যাকআপ প্ল্যান আছে। এরপর সিওখুন আবারও গায়ংয়ের কাছে আসে, বলে গুয়ান যে ডেভিল তা তো দইও ভালো করেই জানে, তাহলেও কেন দই গুয়ানকে ভালোবাসে? গায়ং বলে কারণ গুয়ান লোকে বস করতে খুব ভালো পারে, বলে তারাও গাড়িতে ওঠে এদের খোঁজার জন্য। এদিকে দইরা সারা বিকেল সমুদ্রের ধারে বসে কাটায়। রাত্রিবেলা তারা প্রথম সেই জায়গায় আসছিল, তবে তার আগেই তাদের পেট্রোল শেষ হয়ে যায়, তাই পেট্রোল ভরতে আসে আগে। সামনেই একটা দোকান ছিল, দই সেখানে যায়। দেখা যায় তাদের থেকে একটু দূর দাগিয়ং। সে রাগে ফুঁসছে। আসলে আমরা যে দেখেছিলাম দাগিয়ংয়ের ফোনে কিলারের মেসেজ আসে, সেটা তার ফোনে নয়, সুকমিনের ফোনে আসে। আর সে তার বাবার ওপর স্পাই করার জন্য তার বাবার ফোনটাই হ্যাক করে নেয়। এটা সুকমিন জানতে পারে আর লোহার রড গরম করে নিজের ছেলের হাতেই ছেঁকা দেয়। বলে নিজের মূল্য বোঝাতে কাজের কিছু করে দেখাও। তাই সে দইকে মারতে এসেছে। সে গাড়ি নিয়ে সেই দোকানের মধ্যে ঢুকে পড়ে আর অ্যাক্সিডেন্টালি গাড়িতে আগুন জ্বলে যায়। গুয়ান তো দেখতে পেয়েই দৌড় দেয়। সঙ্গে সিওখুনও এসে পড়ে, সেও যেতে যায়, কিন্তু খুব জোরে একটা ব্লাস্ট হয় আর তারা ছিটকে পড়ে। সিওখুনের হাতে চোট লাগে। গুয়ান উঠে পড়ে আর দইয়ের কাছে যেতে যায়, কিন্তু গায়ং বাধা দেয়। গুয়ান বলে ওকে ছাড়া আমি বাঁচব না, বলে আগুনের মধ্যে চলে যায়। এইবার গিয়ে সিওখুন বুঝতে পারে প্রথম থেকেই গায়ংয়ের উদ্দেশ্যটা কি। সে তো দইকে মারতেই তাকে এখানে নিয়ে এসেছে। গুয়ান আগুনের ভেতরে তো যায়, কিন্তু সে স্বপ্নে যে আগুন দেখেছিল সেটা তার মনে পড়তেই ভয় লাগে। তবুও সে দইকে বাঁচাতে যায়। সে একটা চিঠি দেখতে পায়, সেখানে দই লিখেছে যদি তার আর গুয়ানের মধ্যে কোনো একজনকে চুজ করতে হয় তবে সে অবশ্যই গুয়ানকে চুজ করবে, কারণ কাউকে হারানোর এই বিশাল যন্ত্রণা সে তৃতীয়বার ভোগ করতে চায় না। বাইরে যখন এরা ভাবে দুজনেই গেল, তখন গুয়ান দইকে নিয়ে আগুন থেকে বের হয়ে আসে। দইয়ের জ্ঞান ফিরতে সে জিজ্ঞেস করে কিভাবে তারা বাঁচল। গুয়ান বলে তার পাওয়ার ফিরে এসেছে। যেমনভাবে প্রথমবার দই মারা যাবে জেনেও গুয়ানকে বাঁচাতে গেছিল, তেমনভাবে গুয়ানও দইকে বাঁচাতে যায়
আর সেই সময় তার পাওয়ার তার কাছে ট্রান্সফার হয়ে যায়। আর এদিকে দেখানো হয় সুকমিনকে চেয়ারম্যান করা হয়েছে, গুয়নের পাওয়ার ফিরে এসেছে আর দইও বেঁচে গেছে। এটা গডের এক্সপেক্টের বাইরে। সে বলে এমনটাও আবার হয়। যাই হোক, পরদিন থেকে গুয়ন তো একেবারে মাস্ত, কারণ তার আগের পাওয়ার ফিরে এসেছে। সে এখন দইকে আরও ভালো করে কেয়ার করতে পারবে। সে দইকে সব কিছু তার মুখের সামনে ধরিয়ে দেয়, যেন তাকে এতটুকু কষ্টও না করতে হয়। গুয়ন এক এক করে ড্রেস ট্রাই করে যে কোনটা পরে আজ অফিসে যাবে। তারা কাপল ড্রেস ট্রাই করে। প্রথমেই তারা যায় গডের কাছে, বলে তুমি না বলেছিলে আমি মরে যাব, দেখো দুজনেই জ্যান্ত আছি, তুমি হেরে গেছো। সে তো বেশ ট্রোল করে গডকে, কিন্তু গডের মুখ অন্যরকম দেখায়। এটা নিজের ওপর হতাশাও নয় আর গুয়নের ওপর রাগও নয়, সে যেন অন্য কিছুর সংকেত পাচ্ছে। এরপর দইকে অফিস পৌঁছে দিয়ে সে তার নিজের অফিসে যায়। দেখা যায় বকিউ রাগ হয়েছে তার ওপর, কারণ সে কারো কথা না ভেবেই শুধু দইয়ের জন্য মরতে যাচ্ছিল। বলে তুমি না বলেছিলে সানুন ফাউন্ডেশন এবার থেকে আমার, নাও এটা আমার। কিন্তু গুয়ন সেটা পুড়িয়ে দেয়। তার পাওয়ার ফিরে পাওয়ায় বকিউ খুব খুশি হয়। গুয়ন বলে আমি যে পাওয়ার ফিরে পেয়েছি সেটা তোমাকে কে বলল? বকিউ বলে গাইয়ং। গাইয়ংয়ের নাম শুনেই সে নিশ্চুপ হয়ে যায়। দেখেই বোঝা যায় সে খুব রাগ করেছে গাইয়ংয়ের ওপর। এরপর সে আবার সেই টাওয়ারের ওপর আসে তার টার্গেট খুঁজতে, যার সাথে সে ডিল করবে। দেখা যায় একজন বৃদ্ধ তার স্ত্রীর ফটো ধরে আছে আর বলছে তুমি যদি একবার আমাকে চিনতে পারতে তাহলে খুব ভালো হতো। তার স্ত্রীর অ্যালজাইমার আছে, তাই তাকে ভুলে গেছে। গুয়ন বলে আমি ওকে তোমাকে চিনিয়ে দিতে পারি, তবে এর জন্য 10 বছর পর তোমাকে নরকে যেতে হবে। বৃদ্ধটা রাজিও হয়ে যায়, কিন্তু তার স্ত্রীর কাছে টাইম কম দেখে সে ডিল করার আগেই ম্যাজিক করে। তার স্ত্রী তাকে চিনতে পারে। সে তার মৃত্যুসজ্জায় কাঁপা কাঁপা গলায় বলে আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি ঠিকই, কিন্তু মনে রেখো আমি সবসময় তোমার সাথেই আছি, আর প্লিজ আমাকে ভুলো না। এত ইমোশনাল কথা শুনে গুয়ানের চোখ দিয়ে জল বেরিয়ে যায়। তারপরেই সে বলে এটা কি করছে সে? সেখানেই বৃদ্ধাটা মারা যায়। গুয়ন ডিল না করেই চলে আসে। সে এটা স্বীকার করে না যে সে কাঁদছিল। সে বলে তার চোখ দিয়ে ঘাম ঝরছিল। এরপর সে আবার অফিসে আসে আর তারা দুজনে মিলে ঠিক করে যে এবার মেন কালপ্রিটকে তারা ধরবেই ধরবে। বলে তারা যে সকচু যাবে, অর্থাৎ সেই জায়গায় সেটা কেউ লিক করেছে। সেটা জানতো শুধুমাত্র সিওখুন, গাইয়ং, বকিউ আর মিস সিন। তারা মিস সিনকে স্ট্রেঞ্জ বিহেভ করতে দেখে। যদিও দই বিশ্বাস করে না যে মিস সিন তাকে বিট্রে করবে, তবুও তারা তাকে ফলো করে। তারা একজনকে সামনে আসতে দেখে, আরও শিওর হয় যে এর মধ্যে নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। তারা টর্চ জেলে এগিয়ে যায়। হঠাৎ করে মিস সিন লোকটাকে কিস করতে আরম্ভ করে দেয়। এরা তো দুজন টোটালি শকড। তারা দেখতে পায় এটা তো বকিউ। তাদের ডেটিং রেড হ্যান্ডেড ধরা পড়ে যায়। তারপর গুয়ন বলে কবে থেকে তারা এসব মিস করে গেছে? বকিউ বলে যেদিন থেকে ড্রাঙ্ক মিস সিনকে বকিউকে বাড়ি পৌঁছাতে বলেছিল। এরপর পরদিন দইয়ের অফিসে সুকমিন আসে, বলে সে তার কোম্পানিতে ইনভেস্ট করতে চায়। দই বুঝতে পারে যে এর মধ্যে কিছু তো মতলব আছেই, তবুও সে বলে আমার কোম্পানি ভালোই চলছে, তোমার ইনভেস্টমেন্টের এখন দরকার নেই। তবুও সুকমিন বলে যায় প্রয়োজন পড়লে তাকে যেন কল করতে। সিওখুন আসলে সে তাকে এটা বলে যে কে জানে আবার কি চাই। সিওখুন বলে যে তাহলে সে একবার সুকমিনের কাছে যাবে, তার আচার ব্যবস্থা দেখে বোঝার চেষ্টা করবে যে সে কি চায়। সে সুকমিনদের বাড়িতে ডিনারে আসে। সে নর্মালি হেসে কথা বলে, খাবার খায়। সেখানে দাগিয়ং ছিল না। সিওখুন তার কথা তুললে সুকমিন বলে যে সে তো কোম্পানির কাজে বাইরে গেছে, কিন্তু সিওখুনের সন্দেহ লাগে। সে খাওয়ার পর বাথরুমে যাওয়ার নাম করে এদিক ওদিক ঘোরে, তবে সুকমিন তাকে ডেকে নিয়ে চলে যায়। বাইরে এসে দাগিয়ংয়ের মিসিং থাকার কথা দইকে বলে, আর বলে যে ঘরে একটা সে সবুজ মতো বই দেখেছে যাতে ডেমন বলে লেখা আছে, অর্থাৎ ডেমন ম্যানুয়াল। সিওখুন এটা সিসিটিভি ক্যামেরায় দেখতে পায়, তাই সে দাগিয়ংয়ের কাছে যায়। সে ব্লাস্ট হওয়ার আগেই সেখান থেকে পালিয়ে এসেছিল। সুকমিন বলে তুই সব ক্রাইমের জন্য নিজেকে সারেন্ডার করে দে। আর ছোটবেলা থেকেই সে দাগিয়ংকে এমনভাবে মেন্টালি তৈরি করেছে যে সে না চাইলেও হ্যাঁ বলে দেয়। এরপর দইরা এদের বাড়িতে চুপি চুপি আসে। সেখানে তারা ডেমন ম্যানুয়াল পায় না,
কিন্তু কিলারটার মোবাইল ফোন পায়। তারা আরও শিওর হয় যে মেন কালপ্রিট আর কেউ নয় বরং দাগিয়ং। এদিকে দাগিয়ং পুলিশের কাছে আসে আর নিজেকে সারেন্ডার করে দেয়। খবর পেয়ে দইরাও আসে। সে তো একদমই এক্সপেক্ট করেনি যে এরকমভাবে সে তার প্রতিশোধ নেবে। সে খুব ভেঙে পড়ে। গুয়ান তাকে সামলায়। দাগিয়ং বলে সে গুয়ানের সাথে ডিল করতে চায়। সে সবাইকে পুড়িয়ে মারতে চায়। সুকমিনের জন্য তার এমন অবস্থা। সে সেখানে উন্মাদের মতো আচরণ করে। তাকে দেখে দইও ভয় পেয়ে যায়। এরপর দইয়ের কাছে গায়ং আসে আর গুয়ানের কাছে সিওখুন আসে। গায়ংকে দেখেই বোঝা যায় সে তার হার মেনে নিয়েছে। গুয়ানকে গিভ আপ করে দিয়েছে সে, আর তার আগের কাজের জন্য সে সরি বলতে এসেছে। কিন্তু বলে আমি কিন্তু সরি বলতে আসিনি। সে দইয়ের সাথে ড্রিঙ্ক করে। যাওয়ার সময় সে আবার বলে যায় আমি কিন্তু সরি বলতে আসিনি। তার কিউটনেস দেখে দইও হেসে ফেলে। এদিকে সিওখুন বলে তুমি কি দইকে ভালোবাসো? গুয়ান বলে সে মানুষকে অপছন্দ করত, কিন্তু দইয়ের জন্য সে তাদেরকেও পছন্দ করতে শুরু করেছে, শুধুমাত্র সিওখুনকে ছাড়া। সিওখুন বলে গুয়ানকে অবশ্যই আর নিশ্চয়ই দইকে হ্যাপি রাখতে হবে, না হলে সে নিজে প্রাইজড হবে আর গুয়ানকে তাড়া করে বেড়াবে। গুয়ান তাকে বাড়ি নিয়ে আসে। বলে এদের গোটা ফ্যামিলি কি ড্রিঙ্ক করলে মেস্ট আপ হয়ে যায়? খানিকক্ষণ পর তার জ্ঞান ফিরে আসলে দেখে গুয়ান তার হাত ভালো করে দিয়ে গেছে। লাভ রাইভাল হয়েও এখন দইয়ের জন্য সে নিজের থেকে বেশি গুয়ানকে বিশ্বাস করছে। সেই দিন রাতে গুয়ান আবার তার মানুষ থাকাকালীন স্বপ্ন দেখে, যেখানে সে পড়তে বসবে না বলে পালাচ্ছে। তার সার্ভেন্ট বলে যেতে হলে আমার ওপর দিয়ে যাও। দেখা যায় সে সত্যিকারের তার ওপর দিয়ে যায়। সে একটা মেয়েকে সেখানে নাচতে দেখতে পায়, যে কিনা অপূর্ব সুন্দরী দেখতে ছিল। অন দ্য স্পট সে তার প্রেমে পড়ে যায়। মেয়েটা তাকে দেখতে পেয়ে নাচ থামিয়ে দেয়। তার সার্ভেন্টও সেই সময় চলে আসে। মেয়েটি চলে যায়। সার্ভেন্ট বলে ওর নাম হলো ওলসিম। ও একজন কার্টেসিয়ান, অর্থাৎ বেশ্যা। এটা শুনেই গুয়ানের মুখে হাসি ফুরিয়ে যায়। মেবি এই জন্য নয় যে সে কার্টেসিয়ান, বাট এই জন্য তাদের স্ট্যাটাস তাদেরকে একসঙ্গে হওয়া থেকে আটকাবে। কিন্তু তবুও সে তাকে দেখতে বেশ্যাবাড়ি যায়। রাস্তায়ও দেখা করে, যদিও ওলসিম তাকে দেখলেই পালিয়ে যায়। এইবার সে একটা প্ল্যান করে। সে পড়ার নাম করে সেই জায়গায় আসে যেখানে ওলসিম নাচে। ওলসিমও কিছু বলে না। সে তার নাচে আর এদিকে গুয়ান পড়ে। পড়ার মাঝে একবার করে আর চোখে ওলসিমকে দেখে। এভাবে দিন যায়। ধীরে ধীরে ওলসিমেরও তাকে ভালো লাগতে শুরু করে। একদিন ওলসিমের জুতো ভুল করে জলে পড়ে যায়। গুয়ান তা গুড়িয়ে আনে আর বাচ্চাদের মতো খুশি হয় যে সে ওলসিমের জুতো গুড়িয়ে আনতে পেরেছে। এইখান থেকেই তাদের মধ্যেকার দূরত্ব কমে। একদিন গুয়ান জিজ্ঞেস করে যে সে আগে যেই জায়গায় ছিল সেই জায়গা থেকে চলে এলো কেন। ওলসিম বলে কারণ একজন পাওয়ারফুল লোক তাকে নাচতে বলেছিল। সেদিন সে এতটুকু নাচতে পারেনি, তাই সে চলে আসে। একজন পাওয়ারফুল লোককে রিজেক্ট করার পরও সে যে বেঁচে আছে এটাই তার ভাগ্য ভালো। এরপর গুয়ান তাকে তার ভালোবাসার কথা বলে। ওলসিম বলে সে সেদিন নাচতে পারেনি তার কারণ তার মন খারাপ ছিল, কারণ তার একজন খুব ভালো বন্ধু আত্মহত্যা করেছিল, কারণ সে একজন বড় লোককে ভালোবেসেছিল। ভালোবাসা মানুষকে বাঁচাতে পারে না, এটা শুধু তাকে দুর্বল করে দেয় আর তাকে দুর্ভাগ্যের দিকে ডেকে আনে। গুয়ান বলে ভালোবেসে যদি তাকে দুর্ভাগ্যের মধ্যেও পড়তে হয় সে তাতেও রাজি। এরপর গুয়ান একটা বই পায় যাতে লেখা আছে ক্যাথলিক ধর্ম কোনো উচ্চজাত নিম্নজাত মানে না, এতে সব মানুষই সমান। তাদের এই ডেসপারেট সময়ে এটা আগুনে ঘিয়ের মতো কাজ করে। তারা ক্যাথলিক ধর্ম পাঠ করে একসঙ্গে। একদিন গুয়ান বলে পৃথিবী কবে চেঞ্জ হবে তার আশায় না থেকে সে নিজেকে চেঞ্জ করতে চায়। সে পড়াশুনো করবে আর পরীক্ষা দেবে। এরপর একদিন সে ওলসিমকে একটা ক্রস মালা দেয় আর নিজে পরীক্ষা দিতে চলে যায়। এই যে এবার সবার ক্যাথলিক ধর্ম নেওয়ার টেন্ডেন্সি, এটা উচ্চপদস্থ লোকের কানে যায়। বলে এভাবে তো সবাই আর তাদেরকে মানবে না। তখন তারা ঠিক করলো যে যারাই ক্যাথলিক ধর্ম নিবে তাদেরকেই হত্যা করা হবে আর তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। কিন্তু একজন বলে যে এতে করে তো অর্ধেক গ্রাম নষ্ট হয়ে যাবে। তখন লোকটা বলে যদি স্যাক্রিফাইস করতেই হয় তবে তারা একজনকেই করবে। তারা ওলসিমকে তুলে আনে ক্যাথলিক ধর্ম নেওয়ার জন্য। গুয়ানের দেওয়া সেই মালাটা এতে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করে। তার অবস্থা দেখে গ্রামের সবাই বলে যে তারা তো কেউ ক্যাথলিক ধর্ম নেয়নি। সেই দিন গুয়ান পরীক্ষা দিয়ে ফিরছিল। লোকের মুখে এই কথা শুনে সে তাড়াতাড়ি করে আসে,
কিন্তু ততক্ষণে ওলসিমকে মেরে ফেলা হয়। সে তো কান্নায় ভেঙে পড়ে। তখনই প্রতিশোধের নেশা আর রক্তের পিপাসা তাকে ইভিল করে তোলে। সে সেখানে থাকা যাকে পারে তাকেই ধরে মারে, লাস্টে নিজেকেও মেরে ফেলে। এর সাথে সাথেই তার স্বপ্ন ভেঙে যায়। সে তার আগের জন্মের ট্র্যাজেডির জন্য নিজেকে দোষ দেয়, বলে আমি ওকে মেরে ফেলেছি। তার মন খারাপ দেখে দই জিজ্ঞেস করে কিছু হয়েছে নাকি। গুয়ান বলে সে স্বপ্ন দেখেছে মানুষ থাকাকালীন সে একটা মেয়েকে ভালোবাসত। দেখা যায় দই তো জেলাস হয়ে গেছে। তার এমন কষ্টের দিনেও দইকে এমনভাবে নিজের প্রতি জেলাস হতে দেখে তার হাসি পেয়ে যায়। এরপর সে আবার গডের কাছে আসে। গড বলে আমি বলেছিলাম ভাগ্য আমি তৈরি করিনি, আমি তো শুধু কিছু রুলস তৈরি করেছি। এবার মানুষের হাতে থাকে তারা কি চুজ করবে। আগের বার গুয়ানের কারণে অমন ট্র্যাজেডি নেমে এসেছিল, এইবারও ভাগ্য রিপিট হবে। গুয়ান এখানে আর কিছু করতে পারে না, সে শুধু গডের ওপর রাগ দেখায়। সে এসে বকিউকে এসব বলে। তারা ঠিক করে দইকে তারা এসব জানাবে না। এর পরের সিনে দাগিয়ংয়ের সাথে তার মা দেখা করে। সে বলে সবথেকে বেশি ইভিল হলো তার মা। সে প্রথম থেকেই সব কিছুই জানত। না তো সে সুকমিনকে আটকেছে, আর না সে নিজের ছেলেকে রক্ষা করেছে। তার মা চলে আসার পর তার মা আর দইয়ের কাছে খবর যায় যে দাগিয়ং সুইসাইড করেছে। তার ফিউনারালে সুকমিন ন্যাকামোর মতো কাঁদে, যেন দাগিয়ংয়ের মৃত্যুতে তার কত কষ্ট হচ্ছে। তবে তার মায়ের খুব রাগ হয়। সে বাথরুমে চলে আসে। দেখা যায় দাগিয়ংয়ের রাগটা সে এবার তার ওপর ছেড়েছে। বাইরে তার সাথে সিওখুনের দেখা হয়। সিনটা এখানেই কাট করা হয়। এরপর গাইয়ংকে দেখানো হয় আজ তার লাস্ট পারফরমেন্স কোরিয়াতে। সে এরপর কোরিয়া ছেড়ে চলে যাবে। গুয়ানও তাকে ক্ষমা করে দিয়েছে। সে বলে দেয়ালের ওই ছবিগুলো দেখে সে নাচতে শিখেছে। সে ভাবত যে সে যদি আর একটু ভালো করে ডান্স করে তাহলে হয়তোবা গুয়ান তার দিকে তাকাবে, কিন্তু সে দইয়ের দিকে তাকালো সেই দৃষ্টিতে যেটা সে চাইতো। সে বলে সে গুয়ানকে হারিয়েছে ঠিকই, কিন্তু এখনও তার নাচ আছে। এই ডান্সকে নিয়েই সে সারা জীবন কাটাবে। এরপর সে ডান্স করে। নাচ দেখে গুয়ানের ওলসিমের কথা মনে পড়ে। সে কেঁদে ফেলে। তাকে এভাবে দই দেখতে পায়। গুয়ান বলে আজ তার জন্যই সে মারা গেছে। যদি সে না থাকতো তাহলে তার ভাগ্যে এত দুর্ভাগ্য হতো না। দই বলে যদি সে না থাকতো তাহলে দইয়ের ভাগ্যে শুধুমাত্র দুর্ভাগ্যই থেকে যেত। এরপর গিয়ে গুয়ান হাসে। সে যেন তার ধাঁধার উত্তর পেয়ে গেছে। নাচের শেষে গুয়ানের ম্যাজিকের কারণে গাইয়ংয়ের জামা থেকে অনেক প্রজাপতি বেরিয়ে আসে, যা গোটা পরিবেশটাকে রোম্যান্টিক করে তোলে। এরপর একটা শর্ট ক্লিপ দেখানো হয় যেখানে ম্যাডাম জু দাঁড়িয়ে আছে। তার সামনে দইয়ের বাবা মার অ্যাক্সিডেন্ট হয়েছে। গুয়ান সম্ভবত তার বাবা মার সাথে একটা ডিল করে। এইবার ম্যাডাম জুয়ের সামনে এসে সে হাসে। গুয়ান তার আগের জন্মের সবকিছু মনে পড়ে যায়। দইয়ের জন্য তার নিজেকে দোষী বলে মনে হয়। তবে দই যখন বলে যে তাকে ছাড়া এমনিতেও তার লাইফ মিজারেবল হয়ে যেত, তখন গুয়ান সিদ্ধান্ত নেয় যে এই জীবনে সে আর দইকে ছেড়ে যাবে না। আগের জন্মের সমস্ত হ্যাপিনেস সে এই জন্মে পূরণ করবে। পরদিন গডের কাছে যায়, বলে সে ঠিক করে নিয়েছে সে দইকে হ্যাপি রাখবে। সে গডকে বলে তুমি হেল্প করবে না, তাই না? গড বলে তাতেও কি হবে, যা ভাগ্যে আছে তা তো বদলাবে না। গুয়ান বলে কি ইরেসপন্সিবল গড একটা। গড বলে মানুষ বেশি দিন হ্যাপি থাকতে পারে না, কারণ খুব তাড়াতাড়ি তারা বোর হয়ে যায়। যাই হোক, গুয়ান পরদিন থেকে দইকে হ্যাপি রাখার মিশনে লেগে যায়। সে ম্যাজিক করে দইয়ের জন্য ব্রেকফাস্ট আনে, তাকে অফিসে দিয়ে আসে। যেতে যেতে দই অ্যাক্সিডেন্টে মৃতর ডেড বডি দেখে তার নিজের বাবা মার ডেড বডির কথা মনে পড়ে। সে আবার আপসেট হয়ে যায়। গুয়ান এটা দেখতে পায়। দইকে অফিসে পৌঁছে দিয়ে সে সিওকুনের কাছে আসে। বলে দইকে সে যত হ্যাপি রাখার চেষ্টা করে দই যেন তত গিল্টি ফিল করে। এর কারণ সে জানতে চায়। সিওকুন বলে দইয়ের সবচেয়ে হ্যাপি ছিল যখন তার বাবা মা বেঁচে ছিল। তার সবথেকে সুখের সময় তারা দইকে ছেড়ে চলে যায়। তাই দই হ্যাপি থাকতে ভয় পায় যে যদি তার হ্যাপিনেসের কারণ তাকে ছেড়ে চলে যায়। গুয়ান একদিন দেখে দই কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছে। গুয়ান তার সামনে গিয়ে দেখে দই ঘুমের মধ্যেই কাঁদছে। সে তার স্বপ্নে যায়। সেখানে দই বলছে সে যাকেই ভালোবাসে তারাই তাকে ছেড়ে চলে যায়। গুয়ান বলে কেউ তাকে ছেড়ে যায়নি। বলে তারা ঘরে এসে দেখে দইয়ের বাবা মা ম্যাডাম জু সবাই আছে।
তারা একসঙ্গে ক্রিসমাস সেলিব্রেট করে। তারপর সবাই একসাথে ডিনার করে। দইয়ের স্বপ্নেতে এগুলো রিয়েল বলেই মনে হয়, তাই বাইরেও অর্থাৎ ঘুমের ঘরে তার মুখে হাসি এসে যায়। এর পর দিন ঘুম থেকে উঠে সে দেখে গুয়ন ক্রিসমাস গাছে বাল্ব লাগাবে বলে বাল্ব ছাড়াচ্ছে। এরপর থেকে আবার তাদের হ্যাপি থাকার মিশন শুরু। তারা একসঙ্গে মুখ ধোয়, একসঙ্গে খেতে বসে, একসঙ্গে অনেক ফানি মোমেন্ট, রোম্যান্টিক মোমেন্ট স্পেন্ড করে। দইয়ের কোম্পানি সারনুল ফাউন্ডেশনের সাথে মিলে একটা প্রজেক্ট করবে ঠিক করে। দই তা গুয়নকে দেখায়ও, কিন্তু গুয়ন সব কিছুর ভার বক্কিউকে দিয়ে দেয়। বলে এখন তার একটাই কাজ, তা হলো দইকে হ্যাপি রাখা। সে দইয়ের জন্য ফুল কিনতে আসে, কিন্তু দেখে তার হাতের আঙুল আবার পুড়তে আরম্ভ করেছে, কারণ অনেক দিন হয়ে গেল তার ডিল করা হয়নি। সে আসে একটা লোকের কাছে, যার কিনা টাকার দরকার। গুয়ন বলে সে তাকে টাকা দিতে পারবে, তবে এর বদলে 10 বছর পর তাকে নরকে যেতে হবে। লোকটা বলে 10 বছর তো অনেক সময়। সে রাজি হয়ে যায়। গুয়ন বলে বোকা কোথাকার। সেই সময় সেই গুন্ডাগুলোও চলে আসে। ডিলের পর তারা যখন জানতে পারে যে গুয়ন একটা ডেমন, তারা তো গুয়নের ওপর আরও ইমপ্রেস হয়ে যায়। তারা বলে তারা গুয়নের সাথে নরকেও যেতে চায়। গুয়ন বলে তোরা যদি তোদের এসব ইল্লিগাল কাজ ছেড়ে ভালো পথে না আসিস, তবে তোদের আমি নিয়ে যাব না। এর পরের সিনে দেখা যায় দই, গুয়ন, সিওখুন সবাই সুকমিনের বাড়িতে ডিনার করছে। বলে ম্যাডাম জো মারা গেলেও তাদের নিজেদের মধ্যে সম্পর্ক তো ঠিক রাখা উচিত। এইখানে গুয়ন সুকমিনের স্ত্রীর হাতে পোড়া দাগ দেখতে পায়। এবার সুকমিন বলে যে সে যেহেতু সবে সবে চেয়ারম্যান হয়েছে, তাই অনেকে তার বিরুদ্ধে যেতে পারে। সে চায় সবাই তাদের শেয়ার যেন সুকমিনকে দেয়। সিওখুন বলে যদি কোনো সাপোর্টের প্রয়োজন হয় তবে সে অবশ্যই করবে, কিন্তু শেয়ার দিবে না। দইও একই কথা বলে। সুয়ান কিন্তু করে, বলে সে ভেবে দেখবে, আসলে সেও দিতে চায় না। এতদিন পর এই শেয়ার নেওয়ার জন্যই সুকমিনের ধৈর্য ছিল, কিন্তু এখন আর নেই। সে কোম্পানির অর্ধেক লোককে বিনা বলে ডাইরেক্ট ফুল টাইম থেকে পার্ট টাইম করে দেয়। সিওখুন জানতে পেরে ছুটে আসে। সুকমিন বলে এটা আমার কোম্পানি। সিওখুন বলে তার যা পাওয়ার আছে সব দিয়ে সে সুকমিনকে থামাবার চেষ্টা করবে। সুকমিন একটা কল করে আর সিওখুনকে ফায়ার করে দেয়। বলে এবার কোথায় পাওয়ার। ওই জানতে পেরে ছুটে আসে সুকমিনের কাছে। বলে অবশেষে সুকমিন তাহলে তার ট্রু কালার দেখিয়ে দিল। সুকমিন তাকে একটা অডিও শোনায়, যেখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে 17 বছর আগে ম্যাডাম জু ইললিগেলি বড় ইনভেস্টের আয়োজন করেছিল। তাতে কোম্পানির তো লাভ হবে, কিন্তু শ্রমিকের ক্ষতি হবে। দইয়ের বাবা সেটাকে আটকাতে চায়। ম্যাডাম জু বলে তুই আমার কাজে বাধা দিতে চাস? আমি এই কোম্পানির মালিক। সুকমিন বলে ম্যাডাম জু দইয়ের বাবা মাকে মেরে ফেলেছে, না হলে দইয়ের কি মনে হয় যে নিজের ছেলে মেয়েকে ভালোবাসেনি সে অন্যের মেয়েকে এত ভালোবাসবে? সবই তার নিজের দোষ ঢাকতে করেছে। আর তাই তো এখন দইয়ের সুকমিনকে থ্যাংক ইউ বলা উচিত, কারণ দইয়ের শত্রুকে সে মেরে ফেলেছে। দই বলে যে সে তাকে বিশ্বাস করে না। সুকমিন তার গলা টিপে ধরে বলে তাহলে স্বর্গে গিয়েই তুমি তাদের জিজ্ঞেস করে নাও। এদিকে গুয়ান দেখে সুকমিন তার গার্ডদের দিয়ে তার স্ত্রীকে কোথাও পাঠিয়ে দিচ্ছে। সে তাদের ফলো করে। সে সবটাই বুঝতে পারে। গুয়ান তার ডেমন ম্যানুয়ালটার সম্বন্ধে জানতে চায়। সেরা জানে, কিন্তু তবুও বলে যে সে জানে না। গুয়ান বলে আমি জানি তুমি কোন নরকের মধ্য দিয়ে যাচ্ছ, হয়তোবা আমার ম্যানুয়ালটাই তোমার এই নরক থেকে বেরোনোর উপায়। গুয়ান চলেই যাচ্ছিল, তখনই সেরা বেরিয়ে এসে বলে যে এই সবই সুকমিনের কাজ। সেই ম্যাডাম জুকে মেরেছে, দাগিয়ং তার জন্যই মরেছে, আর দইকেও সে বারবার মারার চেষ্টা করেছে। এটা শুনে গুয়ান যায় আর এক ঝটকায় সুকমিনকে ফেলে দেয়। সে তাকে সেই টাওয়ারের ওপর নিয়ে চলে আসে। সুকমিন বলে যে তাকে মেরে ফেলতে। সে ডেমন ম্যানুয়ালটা পড়েছে যে ডেমন কাউকে মারতে পারবে না, তাহলে সে নিজে শেষ হয়ে যাবে। গুয়ান বলে আমি তোমাকে মারতে পারবো না তো কি হয়েছে, টর্চার করতে তো পারবো। সুকমিন বলে তোমরা আমাকে ধরেছো তো কি হয়েছে, আমার ব্যাপারে তো কোনো এভিডেন্স খুঁজে পাবে না। কিন্তু দেখা যায় সেরা সব কথা গিয়ে পুলিশকে বলে দিয়েছে। গুয়ানের মুখে এটা শুনে সে নিজে থেকে নিচে পড়ে যায়।
এই খবর এবার গোটা ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। যদিও সুকমিন মৃত, তার বডি কিন্তু এখনও পাওয়া যায়নি, তবুও সবাই তাকে মৃত বলেই ধরে নিয়েছে। এরপর সিওখুন গুয়নদের বাড়িতে আসে। দই তাকে সুকমিনের বলা ম্যাডাম জুয়ের কথাগুলো বলে। সিওখুন বলে ভুলেও যেন সে সুকমিনের কথা বিশ্বাস না করে, সে ওসব তাকে কনফিউজ করার জন্য বলেছে। কিন্তু দইকে সিরিয়াস দেখে গুয়নও বুঝতে পারে যে এটা সত্যি হলেও হতে পারে। সে সিওখুনকে জিজ্ঞেস করে যে যদি এমনটা হয় তাহলে কি হবে। সিওখুন বলে যদি এমনটা হয় তবে দই শেষ হয়ে যাবে, কারণ তোমাকে যে নরক থেকে বের করে এনেছে যদি তুমি জানতে পারো সেই তোমাকে নরকে ঠেলে দিয়েছে, তাহলে আর বাকিটা কি রইল। এরপর দেখা যায় যে সিওখুনের সাথে গায়ং দেখা করে। গায়ং অ্যাব্রোডে যাওয়ার আগে তাকে সরি বলে, কারণ সে দইকে মারার চেষ্টা করেছিল। সিওখুনও তাকে ক্ষমা করে দেয়। এদিকে সেই গুন্ডাগুলো গুয়নের সাথে নরকে যাবে বলে ইল্লিগাল কাজ ছেড়ে রেস্টুরেন্ট খুলেছে। এরপর দই আর গুয়ন চার্চে আসে, যেখানে ম্যাডাম জু হামেশাই আসত কনফেস করতে। ফাদার গুয়নকে বাইরে ওয়েট করতে বলে। সে দইকে বলে যে ম্যাডাম জু বেঁচে থাকা অবস্থায় তোমাকে এই কথাগুলো বলতে পারেনি, সে চেয়েছিল তার মৃত্যুর পর যেন আমি তোমাকে সত্যি কথাটা জানাই। সে বলে সত্যিই সেদিন ম্যাডাম জুয়ের সাথেই দইয়ের বাবার ঝগড়া হয়ে গেছিল। দইয়ের বাবা আসার আগে বলে এসেছিল যে ম্যাডাম জুয়ের সমস্ত কীর্তিকলাপ সে ফাঁস করে দেবে, সেজন্য ম্যাডাম জু তাদের গাড়ির পেছন পেছন আসে। অ্যাক্সিডেন্টের ফলে দইয়ের মা সেখানেই মারা যায়, তবে তার বাবা তখনও বেঁচে ছিল। তখনই একটা ডেভিল আসে। দইয়ের বাবা তার সাথে 10 বছর আগে ডিল করেছিল, এই ডিলের জন্য সে মারা যায়। ফাদার বলে সত্যিকার ডেভিল দেখার পর থেকে ম্যাডাম জুয়ের মধ্যেকার ডেভিল হারিয়ে যায়। এরপর দই বাইরে আসে আর গুয়নকে বলে সুকমিন সব মিথ্যে কথা বলেছিল। বাড়িতে এসে সে বাথরুমে যায়, কল চালু করে দেয় আর কাঁদে। সে তো পুরো ডিভাস্টেটেড হয়ে যায়। এমনিতে ম্যাডাম জুয়ের জন্য তার মন খারাপ, তার ওপর আবার গুয়ন। তার ভালোবাসার সমস্ত মানুষগুলো তার থেকে আলাদা হয়ে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে। জোরে জোরে জল পড়া সত্ত্বেও তার কান্নার আওয়াজ গুয়ন বাইরে থেকে শুনতে পায়। দইকে এভাবে লুকিয়ে কাঁদতে দেখে তারও মন খারাপ হয়ে যায়। এরপর সে আসে ফাদারের কাছে। ফাদার বলে আমি তোমাকে প্রথম দেখেই বুঝতে পেরেছিলাম তুমিই সেই ডেভিল যার কথা ম্যাডাম জু বলেছিল। এখান থেকেই গুয়ন জানতে পারে যে 17 বছর আগে তারই কারণে দইয়ের বাবা মারা গেছে। সে বুঝতে পারে যে দইয়ের কষ্টের কারণ সে নিজেই। এরপর সে বাড়ি ফিরে দইকে দেখতে পায় না। দই ম্যাডাম জুয়ের কাছে আসে। সে বলে যদি সে আগে থেকে জানতো তাহলে কি আর গুয়নকে সে ভালোবাসত। গুয়ন এটা শুনতে পায় আর সেখান থেকে চলে আসে। দই আবার বলে কে জানে গুয়ন তার বাবাকে কোন বিপদের হাত থেকে বাঁচিয়েছিল। অর্থাৎ দই ফিগার আউট করেই নিয়েছে যে যদি গুয়ন না বাঁচাতো তাহলে হয়তোবা 10 বছর আগেই তার বাবা শেষ হয়ে যেত। সে বকিউর কাছে আসে, অবশ্যই গুয়নের ব্যাপারে জানতে। তবে তার কিছু কাজ এসে যাওয়ায় সে দইকে আগে গুয়নের অফিসে গিয়ে বসতে বলে। দই দেখে সেখানে একটা মেয়ে ঢুকে পড়েছে। সে গুয়নকে ডাকছে। গুয়ন এলে সে বলে তার সমস্ত টাকা পয়সা সব গুয়ন যাতে নিয়ে নেয়, তার বদলে গুয়ন যাতে তার আগের করা ডিলটা ক্যান্সেল করে দেয়। সে মরতে চায় না। গুয়ন বলে তুমি ডেমনকে ভাবোটা কি? ডিল করার ইচ্ছে হলে করবে আর ক্যান্সেল করার ইচ্ছে হলে ক্যান্সেল করবে। মেয়েটা হার্ট অ্যাটাকে মারা যায়। গুয়নের চোখ লাল হয়ে যায়। মৃত্যুর আগে গুয়ন তাকে বলে দেখো, ভালো করে দেখে নাও ডেমন কেমন হয়। এসব দই পেছন থেকে দেখতে পায়। সে তো রীতিমতো গুয়নকে দেখে ভয় পাচ্ছে। বাইরে এসে গুয়নের সাথে বকিউর দেখা হয়। বকিউ বলে তুমি কোথা ছিলে? গুয়ন বলে তার অফিসে। বকিউ বলে দইকে তো আমি এক্ষুনি সেখানেই পাঠালাম। গুয়ন বুঝতে পারে দই সবটা দেখে নিয়েছে। সে এসে দেখে যা ভেবেছিল তাই। দই গুয়নকে ভয় পেতে শুরু করেছে। এরপর সে গডের কাছে আসে। গড বলেছিলাম ভাগ্য বদলায় না। গুয়ন দইয়ের কারণের কষ্ট হবেই। এরপর সন্ধ্যাবেলা দই কোম্পানি থেকে বেরিয়ে দেখে গুয়ন তার জন্য অপেক্ষা করছে। গুয়ন বলে চলো হাঁটা যাক। অনেকক্ষণ হেঁটেও তাদের মধ্যে কোনো কথা হয় না। শেষে দই বলে চলো আমরা আজই ক্রিসমাসের ট্রিটাকে সাজিয়ে ফেলি। গুয়ন বলে সে বোধ হয় তার সাথে আর ক্রিসমাসের ট্রিটাকে সাজাতে পারবে না।
সে তাকে সাবধানে থেকো বলে হাত ছেড়ে দেয় আর চলে যায়। দই কয়েকবার গুয়নকে ডাকে, তারপর পিছন ফিরে দেখে গুয়ন চলে গেছে। ক্রিসমাস ট্রির বদলে সেখানে থাকা সমস্ত গাছে সে আলো জ্বেলে দিয়ে চলে গেছে। তখনকে দই যদিও সবকিছু মেনে নিয়ে তাদের জীবন আবার কন্টিনিউ করতে চেয়েছিল, কিন্তু গুয়ন তাকে ছেড়ে চলে যায়, কারণ সে চায় না তার কারণে দই আর কোনো কষ্ট পাক। কিন্তু দই এবার থেকে একদমই মনমরা হয়ে যায়। সে একা খায়, একা কাজে যায়, একা ঘুমোয়। এদিকে গুয়নকে ছাড়া বককিউও মনমরা হয়ে যায়। সে মনে করে অদৃশ্য হওয়ার আগে গুয়ন একবার তার কাছে এসেছিল। তাকে সে গোটা সানুল ফাউন্ডেশনের দায়ভার দেয়। বককিউ তো খুব ভয় পেয়ে যায় যে আবার কিছু হলো নাকি। গুয়ন বলে যে সে সেই দিনই ফিরে আসবে যেদিন দই তাকে ছাড়া হ্যাপি এন্ডিং পাবে। এরপর দইকে দেখানো হয় সে গুয়নকে খুব মিস করছে, কিন্তু তবুও এমন ভাব করে যেন সে খুব স্ট্রং। পৃথিবীতে এমন কোনো শক্তিই নেই যা তাকে দুর্বল করতে পারে। নিজেকে ব্যস্ত রাখতে সে খুব পরিশ্রম করে, যাতে গুয়নের কথা ভাবতে সময়ও না পায়। ঠিকঠাক করে খাওয়া দাওয়াও করে না। তার এই অবস্থা দেখে মিস সিন আর সিওখুনের খুব চিন্তা হয়। এরপর আমরা গুয়নকে দেখতে পাই। সে কোথাও যায়নি, সে সবসময় দইয়ের পাশাপাশি আছে। দইকে নিজের ওপর এত কঠোর হতে দেখে তার খুব চিন্তা হয়। সে দইকে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর দই বুঝতে পারে যে গুয়ন যেন সবসময় তার পাশেই আছে। সে মিস সিনকে একথা বলে। মিস সিন বলে এমনটা হয়। যখন তার হাজব্যান্ডের সাথে তার ডিভোর্স হয়ে গেছিল, তারও এটাকে অ্যাকসেপ্ট করা কঠিন হয়ে যাচ্ছিল। সেও সবসময় ভাবত যে তার হাজব্যান্ড বোধহয় তার সাথেই আছে। যখন দইয়ের এই আশাটাও ভেঙে যায়, তখন সে আবার ভেঙে পড়ে। গুয়নের সাথে আগে করার মেমোরিগুলো মনে পড়ে। সে গুয়নকে খুব মিস করতে থাকে। সে গুয়নের অফিসে আসে। বককিউকে বলে যে গুয়নকে সে খুব মিস করছে। গুয়ন তার জন্য এত কিছু করেছে, তবুও গুয়নকে সে থ্যাংক ইউ বা সরি বলারও সময় পায়নি। তার জন্যই গুয়ন চলে গেছে, সেই যেতে দিয়েছে গুয়নকে। দইকে এমনভাবে দেখে বককিউরও খুব খারাপ লাগে। সে গুয়নের রেখে যাওয়া ক্রস মালাটা তাকে দেয়। রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে দই সেটা পরে নেয়। এইবার সে স্বপ্ন দেখে 200 বছর আগে ওলসিম অর্থাৎ দই তার পুরনো গ্রাম ছেড়ে গুয়নদের গ্রামে আসে। সেখানে সে সবথেকে সুন্দর দেখতে ছিল আর সবার মধ্যে নাচে দক্ষ ছিল। আর সে বেশি কথাও বলতো না, তাই সেখানকার সব মেয়েরা তাকে হিংসে করত। দইর আর এসব বেশি দিন ভালো লাগছিল না, তাই সে সুইসাইড করবে বলে আসে। মরার আগে সে তার শেষ নাচ নাচছিল। তখনই গুয়ন অর্থাৎ ঈশানকে সে দেখতে পায়। গুয়নের জন্য সে মরতে না পেরে ফিরে আসে। এরপরও সে আবার মরতে যাচ্ছিল, আর আবারও সেদিন গুয়নকে দেখে পালিয়ে আসে। বলে এর জন্য মরাও যাচ্ছে না। এরপর দিন সে আবার মরতে আসে, কিন্তু সেখানে আবার গুয়নও আসে। তাই সে নেচে চলে যায়। কিন্তু এরপর থেকে সে রোজ সেখানে আসতো, আর রোজ গুয়নও আসতো। এর জন্য তার মরা তো হতো না, কিন্তু বাঁচার আশা আবার জাগতে লাগলো একটু একটু করে। সে গুয়নকে ভালোবাসতে শুরু করলো, তাই সে গুয়নের জন্য বাঁচছে। এরপর একদিন গুয়ন তাকে ক্রস মালা দিয়ে পরীক্ষা দিতে চলে যায় যে ফিরে এসে সে তাদের ভাগ্য পরিবর্তন করবে। দইও খুব খুশি থাকে যে এইবার থেকে সে নিজের মতো করে বাঁচবে। কিন্তু ক্যাথলিক ধর্ম নেওয়ার অপরাধে তাকে গ্রেফতার করা হয়। মরার আগে সে মনে মনে বলে যে তার কোনো রিগ্রেট নেই, সে তো এমনিতেই মরতে যাচ্ছিল, বরং গুয়নের জন্য এতগুলো দিন সে সুখে কাটালো। সে ভগবানকে বলে যে পরের জন্মে সে এমন জায়গায় জন্মাতে চায় যেখানে উঁচু জাত বা নিচু জাত বলে কিছু না থাকে, যাতে সে নিজের মতো করে জীবন কাটাতে পারে। এরপর তাকে মেরে ফেলা হয়। প্রায় সঙ্গে সঙ্গেই গুয়নও চলে আসে। এরপরেই তার ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে গুয়ন কোনোদিনই তাকে ছেড়ে যায়নি। সে সেই নদীর ধারে যাবে বলে বেরোয়, কিন্তু গাড়িতে সুকমিন আগে থেকেই ছিল। সে তাকে নিয়ে আসে। সে ওপর থেকে পড়ার পরও মরেনি, বরং নিজের ভালো মুখকে পুড়িয়ে নষ্ট করেছে যাতে গুয়ন তাকে খুঁজতে না পারে। সে দইকে ছুরি দিয়ে আঘাত করে। তার প্ল্যান হলো সে আগে দইকে মারবে, এতে রেগে গিয়ে গুয়ন তাকে মারবে। এতে করে সেও মরবে, কারণ ডেমন কারো প্রাণ নিতেও পারে না।
আর কাউকে প্রাণ দিতেও পারে না। দেখা যায় গুয়ান এসে গেছে, সুকমিনকে সে ছুঁড়ে ফেলে দিয়েছে। সে তার ডেভিল রূপে এসে গেছে, তার চোখগুলো লাল হয়ে গেছে। সে আর তার হুঁশে নেই। সে সুকমিনকে যে কোনো প্রকারে মারতে চায়, কিন্তু এভাবে তো সে মরে যাবে। তাই দই কোনো রকমে তার হাতে পায়ের দড়ি ছুরি দিয়ে কেটে গুয়ানকে এসে জড়িয়ে ধরে, বলে সে এখন ঠিক আছে, প্লিজ হুঁশে ফিরে এসো। এরপর গিয়ে গুয়ান হুঁশে ফিরে আসে। সঙ্গে সঙ্গে সুকমিনের ওপর থেকেও সমস্ত পাথর উঠে যায়। এরই পরে সে বন্দুক নিয়ে আসে গুয়ানকে মারবে বলে। দই সেটা দেখতে পায়, আর এটা হিউম্যান ইনস্টিংক্ট যে সে তার ভালোবাসার মানুষকে বাঁচাবে। দই মারা যায়। গুয়ান সুকমিনকে আগে অজ্ঞান করে দেয়। তারপর সে দইয়ের জন্য অনেক কান্নাকাটি করে। তারপর সে বুঝতে পারে যে সে এখনও শেষবারের মতো দইকে বাঁচাতে পারবে। সে দইকে কিস করে আর ম্যাজিক দিয়ে তাকে ফিরিয়ে আনে। দই যতক্ষণকে বুঝতে পারে যে গুয়ান তাকে বাঁচিয়েছে, গুয়ান বলে যে সে নিজেকে বাঁচিয়েছে। এরপর গুয়ান নিজে নিজেই পুড়ে যেতে থাকে। দই অনেক করে কাঁদে আর অনেক করে গুয়ানকে ডাকে, কিন্তু গুয়ান এইবার সত্যিকারের চলে যায়। গুয়ানের আংটিটা সেখানেই পড়ে থাকে। এইখানে আমরা গডের চোখেও জল দেখতে পাই। গুয়ানের সমস্ত ঘড়ি বন্ধ হয়ে যায়। বকিউ আর গাইয়ংও খুব কাঁদে। সুকমিন ধরা পড়ে যায় আর দই শোকে পাথর হয়ে যায়। সে সুইসাইড করবেও ভাবে, কিন্তু যখনই তার গুয়ানের স্যাক্রিফাইসের কথা মনে পড়ে তখন তার মরতেও সাহস হয় না। তার অবস্থা সিওখুন আর মিস সিনের চোখে দেখা যাচ্ছিল না। দই বলে আগে গুয়ান চলে গেলেও সে বুঝতে পারছিল যে সে তার আশেপাশেই আছে, কিন্তু এখন সব নিশ্চুপ হয়ে গেছে। গুয়ান সত্যিকারেরই চলে গেছে। তার অবস্থা এত খারাপ হয়ে যায় যে তাকে হসপিটালে ভর্তি করতে হয়। সেদিন ক্রিসমাসের ডে ছিল। দই গুয়ানকে খুব মিস করে আর সেই অবস্থাতেই রাস্তায় বেরিয়ে পড়ে, যেন গোটা দুনিয়াটা হ্যাপি ছিল শুধুমাত্র দইকে ছাড়া। ফিরে এসে সে তার জামাটা পরে, যে জামাটা পরে গুয়ানের সাথে তার ফার্স্ট দেখা হয়েছিল। তারপর সমুদ্রের ধারে আসে যেখানে গুয়ান তাকে বাঁচিয়েছিল। দই তাকে মেরি ক্রিসমাস বলে আর বলে যে তার সাথে একটা ডিল করতে চায়। তার ইচ্ছা হলো গুয়ান ফিরে আসুক। এই সময় গডকে দেখানো হয় যেন সেও সম্মতি দিচ্ছে। ঘড়ি আবার চলতে শুরু করে আর গুয়ান ফিরে আসে। দই ভাবে যে সে হয়তোবা স্বপ্ন দেখছে, কিন্তু গুয়ান সত্যিকারের ফিরে আসে। তাদেরকে হ্যাপি থাকতে দেখে গডও খুশি হয়। গুয়ান গডকে থ্যাংক ইউ বলে কেন সে বাঁচালো। গড বলে কারণ দই তার সাথে ডিল করতে চেয়েছিল। আগের বার গড আর গুয়ানের সঙ্গে বেটে গড হেরে গিয়েছিল, তাই এইবারেই দইয়ের ইচ্ছে পূরণ করলো সে। আরও একটা কারণ হলো এখন গুয়ান চলে গেলে তার সমস্ত ডিলের কাজ গডকেই করতে হবে, অত কে খাটবে। তাই সে গুয়ানকে ফিরিয়ে এনেছে। ক্রিসমাসের দিন পেরিয়ে গেলেও তারা নিজেদের মতো করে ক্রিসমাস পালন করে। দই যখন জিজ্ঞেস করে যে তার বাবা গুয়ানের সাথে কী ডিল করেছিল, গুয়ান বলে যে দইয়ের জন্মের দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, রাস্তায় একের পর এক অ্যাক্সিডেন্ট হচ্ছিল, রাস্তায় গাড়ি জমা হয়ে গেছিল। দইয়ের বাবা তার মাকে নিয়ে হেঁটে হেঁটে হসপিটালে আসে, কিন্তু অতিরিক্ত অ্যাক্সিডেন্টের পেশেন্ট থাকার কারণে হসপিটালের বেডও ফাঁকা ছিল না। তাই আবার অন্য হসপিটালে নিয়ে যাচ্ছিল। এরই মধ্যে ডেলিভারির সময় হয়ে যায়। রাস্তায় দই আর দইয়ের মায়ের জীবন বিপদে। তখনই গুয়ান আসে আর দইয়ের বাবার জীবনের বদলে তাদের দুজনের জীবন বেঁচে যায়। দই বলে গুয়ানের জন্যই তারা 10 বছর একসঙ্গে সুখে কাটাতে পেরেছে। পর গাইয়ং আর বক্কিউ এসে গুয়ানকে জড়িয়ে ধরে। গুয়ান বলে আমি মরতে মরতে বেঁচেছি, তোরা কি আবার আমাকে মারতে চাস? গুয়ান অফিসে গেলে তার কলিগরাও তাকে দেখে হ্যাপি হয়ে যায়। সিওকুন তো তাকে জড়িয়েই ধরে। তার কানে কানে টাচ হতে গুয়ানের অস্বস্তি লাগে, কিন্তু দইয়ের বেশ হাসি পায়। গুয়ান সেই গুন্ডাদের সঙ্গে দেখা করতে গেলে তারাও খুব খুশি হয়ে যায়। তাদের বিজনেস এখন খুব চলছে। এরপর দই সুকমিনের কাছে আসে। সুকমিন তো বিন্দাস আছে, জানে গুয়ান মারা গেছে, কিন্তু দই বলে যে কেউ মরেনি, গুয়ান আবার ফিরে এসেছে। সারা জীবন ধরে সুকমিন যা করেছে তাতে কারোর কিছুই হয়নি, বরং সুকমিন নিজের জীবন নিজেই ধ্বংস করেছে। সে এতে করে আরও রেগে যায়।
এরপর সেরাকে দেখানো হয়। সে দাগিয়ংয়ের কথা মনে করছে। দাগিয়ং চেষ্টা করেছিল তাকে আর তার মাকে প্রোটেক্ট করতে, কিন্তু অবশেষে পারেনি। এরপর গায়ং অ্যাব্রোডে যাবে বলে বেরোয়। গুয়ন তাকে ছাতা দিতে আসে। রাস্তায় যেতে গায়ংয়ের একজন বাচ্চার সাথে দেখা হয়। তার ওপরও তার বাবা ড্রিঙ্ক করে অত্যাচার করে। গায়ং তাকে তার বাবার থেকে বাঁচায়, তাকে পুলিশ স্টেশনে নিয়ে আসে আর ঠিক করে তার এখনও এখানে অনেক কাজ বাকি আছে, তাই অ্যাব্রোডে আর যাবে না। এরপর প্রায় 1 বছর কেটে যায়। গুয়ন এখন তাদের সঙ্গেই ডিল করে যারা বাজে লোক, যারা সত্যিকারের নরকে যাওয়ার উপযুক্ত। ডিল এক্সপায়ার করার সময়ও সে অতটাও সিরিয়াস নয়। দেখা যায় দই চেয়ারম্যান হয়নি, সে সিওকুনকে পদটা দিয়ে দিয়েছে। পর তার প্রসিকিউটরের কাছ থেকে সে জানতে পারে যে লাস্ট টাইম ম্যাডাম জুয়ের যে চেক আপ করা হয়েছিল তাতে তার ক্যান্সার ধরা পড়েছিল। দই যাতে বেশি চিন্তা না করে তাই সে কিছুই বলেনি। দইও ম্যাডাম জুকে ক্ষমা করে দেয়। ম্যাডাম জুকে থ্যাংক ইউ বলে তাকে এত ভালোবাসার জন্য। এরপর থেকে দই আর গুয়নের মধ্যে মাঝে মধ্যে ঝামেলা হয়, আবার ঠিক হয়ে যায়। এভাবেই মাই ডেমন ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তবে একটা জিনিস বিতর্কিত রয়েই যায় যে গুয়ন তো এখনও ইমমর্টাল রয়ে গেল। দই যখন বুড়ো হয়ে যাবে তখনও গুয়ন ইয়ংই থাকবে। বুড়ো বয়সে ডেটে গেলে লোকে ভাববে গুয়ন ঠাম্মাকে নিয়ে পার্কে হাঁটতে এসেছে। সে মারা গেলে তাকে আবার পরের জন্মে গুয়নকে খুঁজে বের করতে হবে। শুধু তারই না, তার ছেলেমেয়েরও মৃত্যু হবে তারই সামনে, আর সে মরতে পারবে না। এই প্রসেসটা চলতেই থাকবে। মোটামুটি ওভারঅল ড্রামাটা ভালোই ছিল। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।